প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ক্যাম্পাসের হলরুমে শিবিরের জুলাই কর্মসূচির ব্যানার টাঙাতে গেলে বাধা দেয় ছাত্রদল। প্রতিবাদে ছাত্রদলের একজন কর্মীকে মারধর করেন ছাত্র শিবিরের কর্মীরা। এটার উদ্দেশ্য কি? আপনি বলেন। আধিপত্য বিস্তার। হ্যাঁ? আধিপত্য বিস্তার আধিপত্য করা। কেন লাগবে? আধিপত্য কেন আমি লাগবে? এই জায়গা থেকেই যাচ্ছি ভাই, যেহেতু আপনাদের আধিপত্য লাগবে না বা ছাত্র জাতীয়তাবাদী আধিপত্যটা কেন লাগবে? আপনার লিডারশিপের যে ব্যাপারটা, সাংগঠনিক অবকাঠামো গড়ে তোলাটা কিন্তু খেলাধুলার ভিতর থেকেই আসছে। আর আপনি যদি এই সাবকন্টিনেন্টের হিসাব করেন, সেহেতু আপনার খেলাধুলার পেশার পাশাপাশি কিন্তু রাজনীতিতে আসা লোকজন কিন্তু ভালো করেছে। আপনি যদি শ্রীলঙ্কায় যান, রানাতুঙ্গা, সানাত জয়সিরিয়া, গৌতম গম্ভীর ইন্ডিয়ান, পাকিস্তান ইমরান খান, শহীদ আফ্রিদি, এই যে আপনার কিছুদিন আগে দেখেন অস্ট্রেলিয়াতে আমরা টেস্টের জিতে আসলাম ডারউইনে। আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি কিন্তু সাথে সাথে প্লেয়ারদেরকে কংগ্রাচুলেট করেছেন। বাংলাদেশের ছেলে, বগুড়া না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া। আমরা তো এই ধরনের প্রধানমন্ত্রী চেয়েছিলাম, যে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমানকে আমি প্রিন্স অফ পলিটিক্স কেন বললাম? আমার কাছে মনে হয়েছে যে উনি কিন্তু যে পলিটিক্সটা, যে রাজনীতিটা বাংলাদেশের মানুষ চায়, উনি কিন্তু সেই পালসটা ধরতে পেরেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু উনি কাজ করছেন। সে আপুটা মারা গেছে আজকে, আপনার এখান থেকে আমাদের দিনা আপু, উনিও ছাত্রদল করতেন। উনি আমাকে সেই শিক্ষকের গাড়িতে করে আমাকে পার করে দিচ্ছে। মানে দিনাপুর কথা বলার পরে বুঝতে পারছি ভাই, এটা আসলে কিন্তু আমরা আপুকে পাই নাই, বাট নদীর পাইলে ওরা আমার মানে গুড়াই ফেলতো। আসলে শেখ হাসিনা যখন পালা গেছে, তখন আমার অনুভূতিটা হচ্ছে আমার গাটা জাস্ট আপনার ছেড়ে দিছে হাত পা। আমাদের বিএনপির কোনো নেতাকর্মী আমরা কখনোই কিন্তু আমরা বলি নাই যে জুলাই অভ্যুত্থান এটা বিএনপির একা। জনাব নাহিদ সাহেবকে যেভাবে দেখবেন, আমি বিশ্বাস করি যে কোনো অংশেই কিন্তু জনাব তারেক রহমানেরও ওই আন্দোলনের স্টেক আপনি তাকে বাদ দিতে পারবেন না। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দ্য ইনক্লুসিভ পডকাস্টের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুর রহমান সোহান। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি রিয়াদুর রহমান। রিয়াদ ভাই, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকেও ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। জি রিয়াদ ভাই, আমরা একদম আপনার ছোটবেলা থেকে যদি আমরা একটু আলোচনা করতে চাই, যে যে জায়গা থেকে আপনার শুরু, সেই চুয়াডাঙ্গা থেকে আপনার জীবন শুরু। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র রাজনীতি, এবং দীর্ঘ সময় ধরে আপনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তো আপনার এই জার্নিটা সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। আসলে চুয়াডাঙ্গাতে তো আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরাতে। সেখানে আমি মাগুরা জেলা স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়েছিলাম। ফাইনাল পরীক্ষা দিয়ে আমি ক্লাস 9 আমার বাবার চাকরির সুবাদে আমার চুয়াডাঙ্গাতে যাওয়া লেগেছে। আসলে চুয়াডাঙ্গাতে যে স্মৃতি বা যে সময়টাতে মানুষের ফ্রেন্ড সার্কেল গড়ে ওঠে বা বন্ধু তৈরি হয়, সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে চেনা পরিচিত হয়, বন্ধুত্ব হয়, ঠিক সেই সময়টাতে আমি আমার সেই গুরুত্বপূর্ণ সময়টা আমি চুয়াডাঙ্গার এই বলতে পারেন চুয়াডাঙ্গার জনপদের সাথে আমার সরাসরি সম্পৃক্ততা হয় এবং তাদের সাথে মেশার সুযোগ পাই। সেই জায়গা থেকে আমার চুয়াডাঙ্গা জেলা স্কুল থেকেই আমি মাধ্যমিক এবং চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করি। পাশাপাশি আমি মজার বিষয়টা হচ্ছে যে আমি চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিকভাবেই আমি রাজনৈতিক ফ্যামিলির ছেলে। সেই জায়গা থেকে 1/11-এর সময় যখন ফখরুদ্দিন মহিউদ্দিনের সময়, সেই সময়টাতে আমি চুয়াডাঙ্গাতেই আমার নেতৃত্বে মিছিল হয়েছিল, তাদের মুক্তির মিছিল। আপনি তখন কলেজে পড়েন? জি, আমি তখন কলেজে পড়ি এবং সেই সময়টা হচ্ছে আমি তখন ইন্টার পরীক্ষা দিব। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই ঘটনাটা, এবং সেই টাইমটাতেই আমি আমার নেতৃত্বেই চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে মিছিল হয় এবং সেই মিছিল থেকে আমরা আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছিলাম। সেই সৌভাগ্যটা আমার হয়েছিল। জি রিয়াদ ভাই, আমরা আর কি আপনার সম্পর্কে রিসার্চ করতে গিয়ে আমরা দেখলাম যে আপনি আসলে পড়াশোনা করেছেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে। সেই সুবাদে আপনি একজন শিল্পী। তারপরে আপনি হচ্ছে খেলাধুলায়ও বেশ ভালো, অ্যাথলেটিক
জায়গা থেকে আপনার বেশ ভালো চর্চার জায়গাও আছে। যেটা আপনার আরকি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখতে পাই। এবং আপনার সাঁতার এবং আপনি স্প্রিন্টেও বেশ ভালো দক্ষতা ছিল। আপনি বেশ কয়েকবার ভালো পুরস্কারও পেয়েছেন। আসলে এই যে রাজনীতি করতেছেন, রাজনীতির সাথে এবং এই যেই আদার যে কারিকুলার এক্টিভিটিস গুলা আছে, তো আসলে এইটা কেমন জানি হয়ে যায় না? যেমন ছাত্র রাজনীতি তো একটা আলাদা জিনিস। আবার এই জার্নি গুলো আলাদা। সো এই একই জিনিস ২ মানুষের মধ্যে কিভাবে ভাই? দেখেন, বা আপনি যদি এটা একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে আ স খেলাধুলা এটা তো আসলে আমাদের সময় যখন আমরা ছোটবেলায় যখন যারা আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে এসেছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নিজেদেরকে সম্পৃক্ত করেছি। আমরা খেলাধুলাটা আসলে ছোটবেলা থেকেই আমরা খেলাধুলার ভিতরেই থাকতাম। এখন আ সময়ের প্রয়োজনে আ ছেলেপেলে আসলে মাঠ ফাঁকা, খেলাধুলার রেদে কিন্তু মাঠ ফাঁকা আসলে? মাঠ কি আসলে আছে? আ বিষয়টা হচ্ছে খেলাধুলার যে পরিবেশ বা হ্যাঁ। যেটা ছিল এখনকার আ ছেলেপেলেরা বা এখনকার জেনারেশনের পোলাপানরা সবাই মেক্সিমামই কিন্তু আপনার হচ্ছে হলো আ ডিজিটালাইজ গেমে আসক্তি গেম চলে এসেছে বা আ একাকিত্ব যে খেলাটা তো আসলে আপনি রাজনীতির কথা যেটা বলতেছেন যে আপনি একটা গেম নিজে খেলতেছেন। আর যখন আপনি ওই খেলাটাই ক্রিকেট বলেন, ফুটবল বলেন, তখন কিন্তু আপনার ১১, ২২ জন করে লাগতেছে। হুম, আচ্ছা ধরে নিলাম যে ১১, ২২ জন আপনি না পেলেও আপনি এট লিস্ট আ একাধিক লোকের সাথে কিন্তু আপনার কমিউনিকেশন তৈরি হচ্ছে। হুম। তো খেলাধুলাটা কিন্তু ছোটবেলা থেকেই তো আর আপনি স্কুল লাইফ থেকেই তো অন্য সংগঠনের মতো আপনি রাজনীতির ভিতরে চলে যাবেন না। স্কুলের বাচ্চা বা প্রাইমারির সি সিচুয়েশনে কিন্তু আমাদের একটা কোমল হৃদয় থাকে। যেখানে কিন্তু আসলে রাজনীতির থেকে বড় বিষয় হচ্ছে বন্ধুত্বটা। সেই বন্ধুত্বটা তৈরি হয় কিন্তু খেলার ভিতর থেকে। ওখানে কিন্তু একটা একটা সাংগঠনিক ব্যাপারও থাকে। যে কার কাছে বল থাকবে, যে লিডারশিপের ব্যাপার হ্যাঁ, যেটা। লিডারশিপের ব্যাপার থাকে। কার কাছে বল থাকবে, কে এটা এরেঞ্জ করবে, কে সবাইকে ডাক দিবে। এই কালকে খেলা আছে, কে এই খেলার আ আপনার তৈরি করবে যে না কালকে আমাদেরকে আ খেলতে যেতে হবে। তো খেলাধুলার ভিতর দিয়ে আপনি সবথেকে বড় বিষয় যেটা যে আপনার লিডারশিপের যে ব্যাপারটা, সাংগঠনিক অবকাঠামো গড়ে তোলাটা কিন্তু খেলাধুলার ভিতর থেকেই আসছে। আর আপনি যদি এই সাবকন্টিনেন্টের হিসাব করেন সেহেতু আপনার খেলাধুলার পেশার পাশাপাশি কিন্তু রাজনীতিতে আসা লোকজন কিন্তু ভালো করেছে। আপনি যদি শ্রীলঙ্কায় যান, রানাতুঙ্গা, আ সনাথ জয়সুরিয়া, গৌতম গম্ভীর ইন্ডিয়ান, পাকিস্তানে ইমরান খান। পাকিস্তান ইমরান খান, শহীদ আফ্রিদি। তো যুগে, যুগেই আসলে অ্যাথলেটরা কিন্তু সবসময় আপনার নেতৃত্ব দিয়ে এসেছে এবং তাদের সেই সামাজিক কাঠামো আপনি মেসির কথা বলতে পারেন, আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলতে পারেন, যারা সমাজে কিন্তু ইফেক্ট ফেলতেছে। হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন যে রাজনীতির একটি ব্যানারে না এসেও কিন্তু সমাজের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেটা কিন্তু একজন খেলোয়াড় সুলভ মানুষের ভিতরে অন্যান্য যেকোনো আ পেশাজীবী লোকের থেকে কিন্তু সেই জিনিসটা তাদের ভিতরে বেশি কাজ করে বলে আমি মনে করি। আপনি খেলার কথা বলতেছেন, আমি জেলা চ্যাম্পিয়ন ছিলাম সাঁতারে। আমি সাঁতারের ৪ টা ইভেন্টেই আমি আ জেলা চ্যাম্পিয়ন ছিলাম। আমি আ 100 মিটারস স্প্রিন্টে জেলা চ্যাম্পিয়ন ছিলাম। আমি ২০০ মিটার স্প্রিন্টেও জেলা চ্যাম্পিয়ন ছিলাম। ৪০০ মিটার পর্যন্ত আমার কাছ থেকে কেউ কলেজ লাইফ পর্যন্ত ফার্স্ট হওয়াটা কেউ নিয়ে নিতে পারে না। মানে ওটা নির্ধারিত ছিল যে এটা রিয়াদকে দিতে হবে। আর পাশাপাশি আ ক্রিকেট, ফুটবল আমার যেমন আমি যখন চুয়াডাঙ্গা জেলা স্কুলে গিয়েছি তখন আমাদের চুয়াডাঙ্গা জেলা স্কুল কখনো আ য আ থানা পর্যায়ে, থানা লেভেলের যে কম্পিটিশন ইন্টার স্কুলের, সেই কম্পিটিশন কখনো আপনার হচ্ছে পার হইতে পারে নাই। আমি সেই দলটাকে কিন্তু আমি সেই স্কুলের সেই টিমটাকে কিন্তু আমি খুলনা বিভাগীয় সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছি। আপনি যদি আমার ডিপার্টমেন্টের কথা চিন্তা করতে পারেন, যেগুলা একদম রেকর্ডেড যে আমার ডিপার্টমেন্ট বরাবরই আ মাঠে খেলতে যেত খুব মজা করে এবং সেই মজাটাতে এরকম ছিল, আপনিও সেই ডিপার্টমেন্টের। আ আপনি জানেন যে ঢোল, তবলা নিয়ে সবাই যাইতো আ মা স্পোর্টস কিটস নিয়ে আর আমরা যাইতাম ঢোল, তবলা নিয়ে। কিন্তু সেই টিমটাকেও কিন্তু আমরা গিয়ে হেরে আসতো আরকি। হ্যাঁ, গিয়ে তারা যাইতই মানসিক মানসিক ইয়েটাই থাকতো যে আমরা হারবো। হারার মন মানসিকতা নিয়ে যেত। সেই দলটাকে কিন্তু আমরা আমাদের প্রচেষ্টায় আমরা টিমওয়ারি কাজ করে কিন্তু আমরা সেটাকে সেমিফাইনাল পর্যন্ত নিয়েছি। রেদ আমাদের ভাই এটার সাথে আমি একটু যুক্ত করতে চাই। আপনাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। সেটা হচ্ছে যে ভাই ধরেন আপনি আমরা যেই সময়টাতে বড় হয়ে
উঠেছে এলাকার বা মফস্বল শহর বলি বা জেলা শহর বলি, যেসব জায়গাতেই একটা খেলাধুলার একটা ভাইব ছিল, পরিবেশ ছিল। এবং হচ্ছে যে আমরা দেখছি যে কম বেশি ছেলেপেলেরা খেলাধুলার সাথেই জড়িত থাকে। যে আমাদের জেলা পর্যায়ে আমরা দেখি অনেক ভালো, ভালো প্লেয়ার আছে। তো এত ভালো, ভালো বিভিন্ন সেক্টরের প্লেয়ার থাকা সত্ত্বেও রিয়াদ ভাই আমরা কিন্তু ন্যাশনালি এখন পর্যন্ত আমরা অলিম্পিকে খুব বেশি ভালো করতে পারি নাই। আমরা ক্রিকেটে কিন্তু খুব বেশি ভালো আমাদের তেমন কোনো ট্রফি নাই। ফুটবলেও সেইম গোস টু সেইম এক্সাক্টলি। এখন হয়তো হামজা চৌধুরী আরো বেশ কিছু ভালো, ভালো বিশ্ব ক্লাস ফুটবল প্লেয়ার আসার কারণে হয়তো এর একটা জাগরণ দেখছি। তো আসলে আমাদের দেশের আ যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার বা ইকোসিস্টেমটার কথাই যদি বলি, এটা আসলে কতটা প্রস্তুত আমাদেরকে বা আমাদের অ্যাথলেট বা আমাদেরকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য? দেখেন এইটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে যেহেতু আমি যে এই খেলাধুলার ভিতর দিয়েই কিন্তু আমার জীবনটা পার করেছি বেশি সময় পরবর্তীতে রাজনীতির সময়টাতে। তো আমি যে ছোটবেলায় যে খেলাধুলার সাথে সেখানে কিন্তু আমরা অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছি এবং অনেক প্রতিভা আমার সামনে দিয়ে গেছে যে না আমরা ভালো করতে পারতাম বা আরো ফ্যাসিলিটিস যদি তৈরি হতো। আপনি যে ইকোসিস্টেমের কথা বললেন সেই ইকোসিস্টেমটা কিন্তু গড়ে তোলা হয় নাই। হুম, আপনি যদি বলেন যে একটি শিশুকে কিভাবে বর্তমান বৈশ্বিক পৃথিবীর মানুষের স্ট্যান্ডার্ড এ। সাথে স্ট্যান্ডার্ডে কিভাবে খাপ খাওয়াতে হবে সেটার জন্য তো আপনাকে রাস্তা তৈরি করে দিতে হবে। যে রাস্তাটা কিন্তু কেউ তৈরি করে দেয় নাই এবার এখানে আপনার সরাসরি কিন্তু আ বা জনগণকে বা পরবর্তী প্রজন্মকে এমন একটি জায়গায় রাখা হইছে যে তারা পরবর্তীতে যে খেলাধুলার ভিতর দিয়ে একটি সুস্থ জাতি এবং হচ্ছে সুন্দর একটি জাতি গঠন করার যে প্রয়াস, সেই প্রয়াসটা কিন্তু ছিল না। বিগত ১৭ বছরে দেখেছি যে কোনো পরিকল্পনা ছিল না। পরিকল্পনাটা শুধু এটাই ছিল যে কিভাবে রাষ্ট্র ক্ষমতাটাকে ধরে রাখা যায় এবং রাষ্ট্রের এই ক্ষমতাটাই ছিল হচ্ছে মূল আম কেন্দ্রবিন্দু। কিন্তু এই রাষ্ট্রের যারা জনগণ তাদের যে উন্নয়নের প্রয়োজন, তাদের স্বাস্থ্যগত উন্নয়ন, তাদের শিক্ষাগত উন্নয়ন, তাদের মানসিক উন্নয়নের যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনা কিন্তু আমরা দেখিনি। কিন্তু বর্তমান সরকারের আ আমি আজকে আপনার এখান থেকে যদি আমি বলি যে আমি জনাব তারেক রহমান ওনাকে দেশের প্রধানমন্ত্রী, আমি ওনাকে বলব যে প্রিন্স অফ পলিটিক্স এবং উনি কিন্তু আ এই ধারাবাহিকতা কিন্তু উনি বজায় রাখার চেষ্টা করছেন এবং তার যে উন্নত চিন্তাধারা এবং আপনি বাজেটেও খেয়াল করবেন যে বর্তমান যে বাজেটটা এই গভর্নমেন্ট দিয়েছে সেটা কিন্তু জনবান্ধব বাজেট হুম, এবং মানে সমাজের প্রতিটা স্তরের মানুষের কথা চিন্তা করে কিন্তু দেওয়া হয়েছে। তো তেমনি দেখেন যে নতুন করে স্পোর্টস হচ্ছে। হুম। এরপরে আমাদের বিভিন্ন বিভাগীয় কিন্তু বিকেএসপির আলাদা শাখা তৈরি করা হচ্ছে। এরপরে দেখবেন এই গভর্নমেন্ট স্পোর্টস কার্ড নামে স্পোর্টস কার্ড নামে কিন্তু আপনার হচ্ছে আ ভাতা দেওয়া হচ্ছে এবং সেটা যদি সে কন্টিনিউ না করতে পারে সেটা থেকে আবার বেরো হয়ে মানে সে ভাতা থেকে তাকে স এক্সক্লুড করা এ যেতে পারে। সরায়ও দেওয়া হবে। এইজন্য কি একটা আপনাকে পরিকল্পনা থাকতে হবে সুন্দর এবং একটা ইকোসিস্টেম তৈরি করে দিতে হবে। যে ইকোসিস্টেমের ভিতর দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের আত্মীয়স্বজন বলেন, হুম। আমাদের সমাজের যারা প্রতিভাবান ক্রীড়াবিদ আছে, তারা যেন একটি রাস্তা পায় সুপরিকল্পিত এবং সুন্দর যে রাস্তার ভিতরে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। সেই প্রতিবন্ধকতার আ কে সমাধান করে এদেরকে যখন আপনি একদম রুট লেভেল থেকে টেনে নিয়ে আসবেন, তবে আমাদের দেশেও কিন্তু আপনার যে একটা আমাদের অলিম্পিকে একটা একটা টোটাল একটা আপনি হচ্ছে যে বলছেন যে ইকোসিস্টেম তৈরি করতে তৈরি হবে করতে যেটা হবে। আমার মনে হচ্ছে যে বর্তমান গভর্নমেন্ট আ আ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে অ্যা পরিকল্পনাগুলা নিয়েছেন নিয়েছেন। হাতে, সেগুলা যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়, আমার মনে হয় যে আপনার এই আক্ষেপ এটা হয়তো খুব বেশি দিন থাকবে না। আসলে এটা রিয়াদ ভাই আমার আক্ষেপ না। মানে এটা আমাদের দেশের আমার মনে হয় যারা মানে মোটামুটি আমি খেল আপনার কথা কেন বললাম যে বিষয়টা হচ্ছে যে আপনার আক্ষেপটা আপনি সচেতন এক্সাক্টলি। সমাজের একজন সচেতন নাগরিক। হুম, আপনার এই আক্ষেপটা আপনি এটা বোঝেন, আপনি এই আক্ষেপটা আমার কাছে বলেছেন। আর আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে হুম। সেটাই আপনাকে বলছি যে এই ধরনের সেতুবন্ধন কিন্তু সেতু তৈরি হচ্ছে এবং এই ধরনের ইকোসিস্টেম তৈরি করার পরিকল্পনা সরকার নিয়েছে যেটা বিগত দিনে এই পরিকল্পনা নেওয়া হয় নাই। আপনি জানেন যে নতুন কুড়ির ভিতর দিয়ে কিন্তু আমরা ভালো, ভালো সাংস্কৃতিক অঙ্গন থেকে হুম, ভালো, এক্সাক্টলি। ভালো কিন্তু শিল্পী আমরা পেয়েছি। যারা কিন্তু একটা সময় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে একটি সুষ্ঠু ধারার ভিতর দিয়ে পরিচালিত করে নিয়ে গিয়েছে। তো সেই তারই ধারাবাহিকতায় কিন্তু নতুন করে স্পোর্টস হচ্ছে। যেখানে আপনি আমাদের পরবর্তী প্রজন্ম আমার বিশ্বাস যে
অলিম্পিক বলেন, এই যে আপনার কিছুদিন আগে দেখেন অস্ট্রেলিয়াতে আমরা টেস্ট টেস্টের জিতে যে আসলাম জিতে ডারউইনে। আসলাম ডারউইনে, এটা মানে আপনি বাংলাদেশের ইতিহাসে এত বড় জয় কিন্তু আমরা কখনোই দেখি তারপরেও নাই। যেটা টেস্টের র্যাঙ্কিং এ Yes. যারা সবসময় 1-2 থাকে সেই একটি টিমকে কিন্তু আপনি আমরা চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেখানে কিন্তু আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি কিন্তু এবং সাথে সাথে প্লেয়ারদেরকে হ্যাঁ, কংগ্রাচুলেট করেছে। কংগ্রাচুলেট করেছে, এবং সেখানে কিন্তু একজন একটি কথা বলেও ফেলেছেন যে তার একটি নির্দিষ্ট জেলার হ্যাঁ, সন্তান। BCB দেখেন একজন প্রেসিডেন্ট বলছে। এইখানে দেখেন যে একজন প্রধানমন্ত্রী, আমরা তো এই হ্যাঁ। ধরনের প্রধানমন্ত্রী চেয়েছিলাম, যে প্রধানমন্ত্রী আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, হ্যাঁ, যে প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট দলের হবে না, যে প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হবে না। আপনি কিন্তু তারেক রহমানকে আমি প্রিন্স অফ পলিটিক্স কেন বললাম? আমার কাছে মনে হয়েছে যে উনি কিন্তু যে পলিটিক্সটা, যে রাজনীতিটা বাংলাদেশের মানুষ চায়, উনি কিন্তু সেই পালসটা ধরতে পেরেছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু উনি কাজ করছেন। যারই ধারাবাহিকতায় কিন্তু উনি সাথে সাথে তার যারা রাজনৈতিক কর্মী আছেন বা তার যারা অ্যাসিস্ট করছেন তাদেরকে কিন্তু ভুল করলে সে কিন্তু সাথে সাথে শুধরে দিচ্ছেন, এবং সে কিন্তু বলছেন যে এই অ্যাসেট শুধু এক নির্দিষ্ট জেলার নয়, জেলা এই নয়, অ্যাসেট হচ্ছে সারা বাংলাদেশের। বাংলাদেশে। এক্সাক্ট। এটা আপনি আমরা বলছি যে উনি কিন্তু বলছেন যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ। মানে বাংলাদেশটাকেই আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, এবং এই ভূখণ্ডে যারা বসবাস করে, যারা থাকবে, তারা সবাই জি, এই সবার আগে বাংলাদেশের ভিতরের। জি, রিয়াদ ভাই আপনার কথা একদমই আমার পরিষ্কার। রিয়াদ ভাই আমরা একটু আপনার আপনি শুরুতে বলেছিলেন যে আপনি আসলে সেই ছোটবেলা থেকেই মূলত কলেজ লাইফ থেকে আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত। কারণ আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডে আপনার পরিবারের সবাই, আপনার বাবা, মা আপনার পারিবারিকভাবেই বেড়ে ওঠার একটা জাতীয়তাবাদী একটা পরিবেশে, জি, জি। যেটা আমরা বলি আরকি। তো আপনি কি পলিটিক্সে আসছিলেন এই জায়গা থেকে যে আচ্ছা আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, আমি এখানে আসলে হয়তো আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে ভালো করব, অথবা এমন কি না যে পারিবারিকভাবে আপনি এটা পেয়েছেন, বা এর বাইরে আপনার কি কোনো ফিলোসফি আছে কিনা যে এখানে এই আ জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত হওয়ার? আসলে বাংলাদেশের রাজনীতিতে তো কিছু বিষয় থাকে। অবশ্যই পারিবারিক এনভায়রনমেন্ট আমাকে আ অনুপ্রাণিত করেছে। কিন্তু আমি একটি কথার উপরে আমার এখনো ছোটবেলাতে কিছু বিষয়, কিছু স্মৃতি, কিছু কথা কিন্তু মানুষের মনে থাকে সবসময়, হুম। একদম মৃত্যুর আগ পর্যন্ত। সেরকম একটি কথা আমি আমার পরিবারের একজনের, মানে আমার পরিবার যেহেতু বিএনপির রাজনীতির সাথে, জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত, সেখানে একটি স্লোগান আমার হৃদয়ে দাগ কেটেছিল। সেই স্লোগানটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার একটি স্লোগান আছে যেটা হচ্ছে, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশ বড়। তো এই জিনিসটা আমার ভালো লেগেছে। এখন আপনি একটা প্ল্যাটফর্ম দরকার আমার রাজনীতিতে। তো হুম। সেই জায়গায় আদর্শিক জায়গা থেকে যেহেতু ধরেন আমার ফ্যামিলির সবাই, আমার আ বাবা এবং মা বোথ ফ্যামিলিতেই আপনার হচ্ছে বিএনপির রাজনীতির সাথে, এবং তারা পোস্টেড সরাসরি জড়িত। তো সেই জায়গা থেকে আমার এটা কাজে দিয়েছে। আবার যখন যে টাইমটাতে আপনার হচ্ছে সবথেকে বেশি ক্রেজি সময় লাইফের, সেই কলেজ লাইফে কিন্তু আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করার সুযোগ আমি পেয়েছিলাম। তো সেই হুম। জায়গাগুলোতেই আমাকে অনুপ্রাণিত করেছে মূলত। ওকে। রিয়াদ ভাই আমরা একটু যদি আপনার গত ১৫ বছর বা গত যে ফ্যাসিবাদী যে সময়টা গিয়েছে আওয়ামী লীগ জি, সরকারের আমলটা, জি। তো ওই জায়গাটা নিয়ে যদি একটু কথা ১৫ বলি। বছর না, আপনি ১৭ বছর বলেন। ১৭ বছর কি আমরা কি আমরা 111 এর ২ বছরটাকেও আমরা ফ্যাসিবাদী বা ওকে, আচরণ আপনার এটাই কথা ছিল। ধরেই আরকি বললাম যে এই সময়টা গেল আরকি। তো ওই সময়ে তো আপনাদের মানে ওই অভিজ্ঞতা কিরকম ছিল আসলে? যে আমরা তো দেখেছি যে সবচেয়ে বেশি হচ্ছে যে নির্যাতিত হয়েছে ছাত্রদল, তারপরে হচ্ছে যে ছাত্র শিবির, আরো অন্যান্য যারা আরকি ভিন্ন মতের যারা ছিল সবার উপর দিয়ে। যেমন ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করতে আসতো বা কোনো একটা নির্দিষ্ট রুটিন প্রোগ্রামে আসতো, তখনও দেখা যাচ্ছে যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে মানে কি বলে যে মার্সিলেসলি তাদেরকে পেটাচ্ছে। হাতে হচ্ছে যে স্ট্যাম্প, হকি স্টিক এগুলো নিয়ে আরকি। তো আসলে ওই সময়টা আপনার আপনার দৃষ্টিতে আসলে কিরকম ছিল? বা আপনি ওই সময়টা কিভাবে আপনি হ্যান্ডেল করছেন? হুম, আমার লাইফের একটা ছিল কি যে আমি অন্যান্য ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলাম। হুম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূল মানে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্যটাই ছিল আমার হচ্ছে আমি ছাত্র রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করব। হুম। তো সেই সুযোগটা যখন সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছিলেন,
তো সেই জায়গা থেকেই আমি কিন্তু ছাত্র রাজনীতিতে এসেছি এবং আপনি জানেন যে আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যখন একজন ভর্তি হয় তার কিন্তু একদম মৌলিক চাহিদা এবং অধিকার, তার গণতান্ত্রিক অধিকার কিন্তু যে তার হলে আবাসিক হলে তার থাকার ব্যবস্থা হওয়া। তো আমিও সেই আঙ্গিকে কিন্তু হলে উঠেছিলাম। তো সেই জায়গা থেকে আমার এই বিশ্ববিদ্যালয়ের হল লাইফটা আমার খুব বেশি সমৃদ্ধ হয় নাই। আমি ১ সপ্তাহের ভিতর মানে ১ যে সপ্তাহ মতো আপনার তো হলে যে ছিলাম। আমরা আর কি ইয়াতে শুনছিলাম আপনার কোনো একটা লেখাতে আপনি পড়ছিলাম হয়তো যে আ আপনাকে কোনো একজন শিক্ষকের গাড়িতে করে আরকি ক্যাম্পাস ছাড়তে হ্যাঁ, হইছিল। আমি ওইটাতে যাবো। মানে আমি আপনাকে বলছি যে যখন আমি হল থেকে আমাকে বলা হইলো ছাত্রলীগের মিছিলে যেতে হবে বা জোর। আমি বললাম যে, "দেখেন আমি তো আদর্শিকভাবে আ এইটার সাথে সম্পৃক্ত না বা আমার সাথে এটা যাবে না। আমি এটা যাই না। আমি পারিবারিকভাবে বিএনপি পরিবারের সন্তান। আমাকে ব্যা ব্যা ছাত্রদলটাই আমি করব।" এবং এটা আসলে হলে বলেছি। বাট আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াতে আমারটা একটু মানে একটু দেরি হয়েছিল। কারণ আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের বা অন্যান্য ফ্যাকাল্টির যারা তারা আমাদের সময়ে একটি রিটের কারণে আমাদের ভর্তিটা একটু বিলম্বিত হয়েছিল। বিলম্বিত হয়েছিল। বিলম্বিত হওয়ার কারণে আমি কিন্তু ক্লাস করার আগেই ছাত্রদলের সাথে সম্পৃক্ত হয়েছি এবং আচ্ছা। তখন হাকিম চত্বরে ছাত্রদলের যেসব বড় ভাইয়েরা থাকতেন আমি তাদের সাথে যেয়েই কিন্তু ছাত্র রাজনীতি শুরু করেছিলাম এবং আপনি জেনে আরো খুশি হবেন যে আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার আগেই কিন্তু আমি ছাত্রদলের রাজনীতির সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করেছি আমার এই বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু থেকেই। পাশাপাশি যখন হলে থাকতে পারলাম না, বাইরে থাকা শুরু করলাম। তো যাই হোক বাইরের লাইফ পারিবারিকভাবে বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, মা স্কুলের শিক্ষক ছিলেন। সবকিছু মিলায় আমার মোটামুটি ভরণ-পোষণ নিয়ে খুব একটা ঝামেলা হয় নাই। আমি খুব রিল্যাক্সেই আপনার ছাত্র রাজনীতির সাথে নিজেকে জড়ায় নিতে পারছি। তো সেটার ঘটনা হয়েছিল যে বিষয়টা এরকম যে আপনি বর্তমান আ যে আমার ছাত্রদলের যে সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংসদের আমাদের ছোট ভাই আ সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তাকে হল থেকে যখন তাকে ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছিল এবং ধরে তাকে ১ম প্রশ্নটাই করেছিল যে, "রিয়াদকে ফোন দে" বা "রিয়াদ কোথায়?" আমান আমাদের এক ব্যাচ জুনিয়র। তো নরমালি আ ও বা ফোন দিতে যেয়ে ওর আমাদের আরেক ফ্রেন্ড ছিল। তার নামও আমার নামে রিয়াদ। তো ওরা আমাকে ফোন দিতে না যেয়ে ওকে ফোন দিয়ে ফেলছে। তো তখন আ ও ও বা আপনার হচ্ছে হলো মা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি সেখানে ও পড়াশোনা করছিল, ওই রিয়াদ। তো যখন ওকে ফোন দিছে তখন সাথে, সাথে লাইব্রেরির সামনে আসছে। তো আসার পরে ওকে পাইছে। তো পেয়ে তো ওরা তো আসলে চিনে যে আসলে ওই রিয়াদ তো আর এই রিয়াদ না। তখন ওরা আমাকে খোঁজার চেষ্টা করছে আবার। যে ওকে ছেড়ে দিয়ে আবার আমাকে খুঁজতেছে। এর মধ্যেই লাইব্রেরিতে অন্যান্য যারা আমাকে চিনে, তারা আশপাশে বিষয়টা টের পেয়ে ওরা আমাকে ইনফর্ম করছে। এবং ওরাও ইতিমধ্যে জেনে যায় যে হচ্ছে হলো আমি লাইব্রেরির পিছনেই আমাদের হচ্ছে যে প্র্যাকটিক্যাল ওয়ার্ক যেটা হয়, আমি যেহেতু নাটমণ্ডল। থিয়েটারের স্টুডেন্ট, এটাকে নাটমণ্ডল বলে আমরা বলি, সবাই চিনে। নাটমণ্ডলে আমার তখন একটি নাটকটা বোধহয় মেবি 'বিসর্জন'। রবীন্দ্রনাথের 'বিসর্জন' নাটকের আমার আ মা মহড়া চলছিল। মহড়া চলছিল। এর ভিতরে শুনি যে ওরা আমাকে ধরার জন্য আসছে। এখন যেহেতু নরমালি ওখানে শিক্ষকরা ছিলেন, ওরা আর ভিতরে ঢোকে নাই কিন্তু বাইরে ওরা আমার জন্য ওয়েট করতেছে। তো এরকম দীর্ঘ সময় ওয়েট করতে, করতে তখন আমি আমার তৎকালীন চেয়ারম্যান আ এবং আমার কিছু ফ্রেন্ডের সহযোগিতায় এবং আমাদের এক সিনিয়র আপুর সহযোগিতায় আমি সরাসরি সেই আপুটা মারা গেছে। আজকে আপনার এখান থেকে আমাদের দিনা আপু, উনিও ছাত্রদল করতেন। উনি আমাকে সেই শিক্ষকের গাড়িতে করে আমাকে পার করে দিছে। জি। রিয়াদ ভাই, আমরা যদি একটু মানে ফ্যাসিবাদ আমলের কথা বললাম। এরপরে আমাদের বাংলাদেশে একটা রক্তাক্ত একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। হুম। এই টিস্যু দিয়ে পাইতেছে। মানে দিনা আপুর কথা বলার পরে মানে আম বুঝতে পারছি ভাই এটা আসলে আ কিন্তু আমরা আপুকে পাই নাই বাট মানে ওইদিন পাইলে ওরা মানে মানে গুড়ায় ফেলত। ওকে। ভাই আমরা আসলে দুঃখিত যে হ্যাঁ, ঠিক। আপনি আপনাকে আপ্লুত করে দেওয়া আসলে আমাদের উদ্দেশ্য ছিল না না। আসলে দিনা আপু আমি যে আপুটার কথা বললাম উনি হ্যাঁ, জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ছাত্রদল করতেন এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে উনি খুব লাইভ ছিলেন লাইফে। এবং ডিপার্টমেন্টের প্রতিটা ছেলেদের এমনি আমাদের ডিপার্টমেন্টের ইন্টারনাল সম্পর্ক খুবই
মানে ডেফিনেটলি খুবই অন্যান্য ডিপার্টমেন্টের মতো না। আমরা আমরা ডিপার্টমেন্টের স্বার্থের জায়গায় এক। তো সেই জায়গা থেকে মানে আপু আমাকে অনেক হেল্প করছে এবং পরবর্তীতে উনি মারা যাওয়াতে সবথেকে হয়তো উনার ফ্যামিলির পরে যদি কষ্ট কেউ পেয়ে থাকে বা আমার কষ্ট লাগছে আরকি। মানে ওই স্মৃতিটা এখনো আমি আজকে হয়তো উনি বেঁচে থাকলে আমার এই পরিস্থিতিতে উনি আরো আমাকে উনার খুশি হইতেন যে দল আসছে। দেখে যেতে পারে নাই। জি, রিয়াদ ভাই আমরা একটু অন্যদিকে যেতে চাই। যেমন বাংলাদেশে একটা বিশাল একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। যার মাধ্যমে ফ্যাসিবাদী সরকার আরকি বিদায় নিয়েছে। তো রিয়াদ ভাই ওই সময়ে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, জি। ছাত্র, শিক্ষক, রিক্শাওয়ালা থেকে শুরু হকার এবং টোকাই সবাই একদম আন্দোলনে নেমে আসছিল। আমরা আসলে ওই সময়টাতে ছাত্রদল, ছাত্র শিবির রিগার্ডলেস এনি আপনার হচ্ছে যে কি বলে আদর্শ, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে যে এই ফ্যাসিস্টকে হটানোর জন্য তারা আন্দোলন সংগ্রাম করছে এবং আমাদের প্রায় ১৪০০ মানুষ শহীদ হয়েছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী। তো আসলে ওই সময়টাতে ছাত্রদলের একজন শীর্ষ নেতা হিসাবে আপনারা আসলে আন্দোলনটা কিভাবে কোঅর্ডিনেট করেছিলেন? আর আসলে কিভাবে আপনি পরিচালনা করেছিলেন আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ে? আ দেখেন তখন তো ১ম অবস্থায় যখন আন্দোলনটা শুরুর অবস্থাতে তখন কিন্তু আমরা কৌশল এটা কিন্তু প্রতিটা রাজনীতির দলেই আছে। তো আমরা কৌশল অবলম্বন করেছি, একাধিক কৌশল। সেখান থেকে আমরা কিন্তু আমাদের যারা আ বিশ্ববিদ্যালয়ের একদম বৈধ রানিং স্টুডেন্ট যারা ছিল তাদেরকে আমরা এবং অপেক্ষাকৃত একটু আপনার আ কম পরিচিত যে হুম, হুম। ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ততা। এই ছেলেগুলাকে আমরা ১ম দিন থেকেই কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করেছি এবং শাহবাগে রেগুলার কিন্তু বহুত ভিডিও, অনেক ভিডিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। তো সেখানে কিন্তু তারা তখন থেকেই কাজ করেছে। এরপরে যখন আন্দোলন আস্তে যখন আ গতি বাড়ল, তখন কিন্তু আমাদের এনগেজমেন্টটাও কিন্তু বাড়তে থাকে এবং আমরা কিন্তু সবাইকে আমরা সবসময় মানে একদম রেগুলার যে যার জায়গায় থেকে আন্দোলনটা যখন বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় যেদিন বন্ধ দিয়ে দিল তারপরে কিন্তু কারফিউটা কিন্তু কারফিউ ভেঙে কিন্তু মিছিল হয়েছে শান্তিনগরে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা সবসময় বরাবর ইনস্ট্রাকশন দিয়ে আসছি। যে যেভাবে পারছি সবাই কিন্তু পাশে থাকার চেষ্টা করছি এবং এই আন্দোলন যাতে কোনোভাবেই যাতে সরকার মানে হঠায় ফেলতে না পারে বা বন্ধ করে না দিতে পারে, তার এগেইনস্টে যত ধরনের কৌশল এবং যত ধরনের কার্যক্রম সবই কিন্তু আমরা তখন নিয়েছি। এবং আস্তে যখন এটা আরো ত্বরান্বিত হতে থাকলো, তখন কিন্তু আমরা ফ্রন্ট লাইনে আমরা যারা খুবই পরিচিত, সুপরিচিত মুখ, আমরা কিন্তু সবাই ফ্রন্ট লাইনে আসা ধরলাম। এবং আমার বিষয় আমারও মনে আছে যে আপনার সাথেও আমার একাধিকবার কিন্তু হ্যাঁ, শহীদ মিনারে টিএসসিতে আমার দেখা মনে হয়েছে। আছে এখন যেদিন আরকি এক দফার ঘোষণা হলো। নরমালি আমরা বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিছু ছেলে থাকতাম। অর্থনৈতিক সংকটের কারণে আমাদের মেক্সিমাম কর্মীদেরই কিন্তু ঢাকার মূল সিটি থেকে একটু বাইরে থাকা লাগতো। ধরে নিন যাত্রাবাড়ি এরিয়াতে কিন্তু আমাদের অনেক নেতাকর্মী ছিল। ঢাকা হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ওইখানকার স্থানীয় লোকাল নেতাকর্মীরা ছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা তখন অপেক্ষাকৃত কম ভাড়া হওয়ার কারণে, বাসা ভাড়া হওয়ার কারণে এখানে কষ্ট থাকে। কম হয়, ওইখানেই কিন্তু ওই এলাকাতে থাকতো। মোহাম্মদপুর অঞ্চলগুলাতে। আবার এদিকে আপনার হচ্ছে বাড্ডা, রামপুরার ওই দিকটাতে। মানে প্রত্যেকটা জায়গায় বিএনপি তো একটা বৃহৎ দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু আমরা যেটা বলি এশিয়ার সর্বোচ্চ বৃহৎ দল। কিন্তু এরকম প্রত্যেকটা নেতাকর্মীই কিন্তু আমাদের ছিল। এবং প্রত্যেকেরই ইনস্ট্রাকশন ছিল যে যার অবস্থান থেকে তার বাসার আশপাশে যেখানে আন্দোলন হচ্ছে সেখানেই আপনারা অবস্থান নেন। যুক্ত করুন, হ্যাঁ, যুক্ত হন। সেখানেই আপনারা অবস্থান নেন। কারো কিন্তু আলাদা করে বেঁধে দেওয়া রয়েছিল। হ্যাঁ, কিছু বিষয় ছিল। যেমন আমাদের দলীয় যে প্রোগ্রামগুলা ছিল, যেদিন আপনার আন্দোলনটা যেমন ১৭ই জুলাই হুম, আ সরি ১৭ তারিখ যেটা বা এরকম মানে শান্তিনগরে শান্তিনগরে যেদিন, ওই দিনটা কিন্তু আমাদের মা 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 দল থেকে আমাদেরকে আপনাদের ইনস্ট্রাকশন গায়েবানা করেছে। জানাজা ছিল সম্ভবত। গায়েবানা জানাজা ছিল। ওইদিন ওইখানে আমাদের কিন্তু ওখানে শহীদও হয়েছেন। ৬-৭ জন শহীদ হয়েছেন। তো পার্টি অফিস তার আগের দিন তালাবদ্ধ করে দেওয়া হইল। তো তারপরের দিন কিন্তু আমরা ওইখানে প্রোগ্রাম পালন করছি। যখন আমাদের দলীয় প্রোগ্রামটা ছিল, তখন কিন্তু আমরা চেষ্টা করতাম যে দলের সিনিয়র নেতৃবৃন্দ যেখানে থাকবে আমরা সেখানে যাব। তো আমরা কিন্তু ঘুরে যেমন আমি যাত্রাবাড়ি স্পটে আন্দোলন করেছি। এই মানুষ আমি শহীদ মিনারে আন্দোলন করেছি। এই মানুষ আমি আমরা বা আমার ফ্রেন্ড ছিল সাথে আরেকজন। আমরা যারা মোটামুটি তখন তো আসলে WhatsApp এ যোগাযোগ করাটা কঠিন ছিল বা ইন্টারনেটেরও একটা সমস্যা নেটওয়ার্কের ছিল। সমস্যা ছিল। আমরা ফোনে
আগের দিন কথা বলে রাখতাম যে এই জায়গা দিয়ে শুরু করব, এখান থেকে শুরু করব। তো এক এক স্পটে কিন্তু আমরা গিয়েছি, ঘুরে ঘুরে আমরা আন্দোলন করেছি যে এখানে, আর যেখানেই গেছি সেখানে তো আমাদের যারা আমরা সিনিয়র আমাদেরকে সবাই চিনে, আমরা সুসংগঠিত করে আন্দোলন। যে মজার বিষয় হচ্ছে ধরেন ৩ তারিখে যখন এক দফার আন্দোলনের ডাক আসলো এক দফায়, সেদিন বৃষ্টি হচ্ছিল হ্যাঁ। সকালে। তো বৃষ্টিতে কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের ক্যাম্পাসের ভিতর থেকে টুকটুক করে হেঁটে আমার ফ্রেন্ড সাথে আ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন ও সহ আমরা একসাথে আ আ ইয়েতে আপনার আ শহীদ মিনারে আসি। তো শহীদ মিনারে এসে অনেকক্ষণ অপেক্ষা করতেছি, দেখি আস্তে, আস্তে নেতাকর্মীরা আসতেছে, সাধারণ মানুষ আসতেছে। ওইখানকার সবাই মোটামুটি ইয়ে হয়ে গেল। দেখলাম যে এরা ছিন্ন আস্তে, আস্তে কিন্তু অ্যা আ ছড়াই ছিটায় চলে যেতে পারে। তো এদেরকে কিভাবে এক করে রাখা যায়? তো টেকনিক্যালি আমি তখন স্লোগান শুরু করলাম। এবং তখন কিন্তু এমন একটা অবস্থা যে কেবল মানুষ আসা শুরু করছে হ্যাঁ। এবং আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিল তারাও কিন্তু আস্তে, আস্তে মুভ করতেছিল এদিকে। কিন্তু শুরুটা কিন্তু আমরা শুরু করেছিলাম। শুরুটা ওইখান থেকে মানে অ্যা আ সবাইকে এক করা বা কেউ যাতে সরে না যায়। একটা লোকও তখন আমাদের কাছে ছিল অনেক বড় কিছু। যে না, একটা লোকও যেন এখান থেকে সরে না যায়। ওই যে প্রচেষ্টাটা ছিল, নিজে স্লোগান দিয়েছি। পাশে একটা মেয়েকে আমার এখনো স্পষ্ট মনে আছে, একটা মেয়েকে ডেকে বললাম যে ও স্লোগান দিতে, দেখি আমার স্লোগানের সাথেও খুব তাল মিলাচ্ছে। পরে আমরা যেহেতু ধরেন থিয়েটারে পড়ছি, আমি জানি যে কে পারবে, কে পারবে না। তো মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজই বলতেছে ওকে যদি একটু ধরাই দিও ও কিন্তু স্লোগান দিতে পারবে। তো দ্যাটস আমি তাকে বললাম যে, "ঠিক আছে তুমি আপু তুমি একটু স্লোগান দাও তো।" ও স্লোগান দিল। আবার আমার এক ছোট ভাই আছে সালে আদনান, বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি। ও এসে স্লোগান দিল। আবার আমাদের মহানগরের যারা সবাই কিন্তু আমরা এখানে স্লোগানে, স্লোগানে মুখরিত করেছিলাম। এবং এটা শুরু করেছিলাম বা একজনকে তো ধরতে হবে। সেই ধরাটা কিন্তু আমি শুরু করেছিলাম এবং আস্তে, আস্তে তারপরে দেখি যে পুরা শহীদ মিনার, পুরা লোকে লোকারণ্য, পুরা শহীদ মিনার এরিয়া, পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া আস্তে, আস্তে লোকে লোকারণ্য হয়েছে। এই স্মৃতিগুলো আমাদেরকে আসলেই এখনো মানে ওই দিনটাই আমাদের কাছে কিন্তু এখনো বলতে পারেন যে জীবনের শ্রেষ্ঠ দিনগুলা ওই আন্দোলন রিয়াদ ভাই, ছিল। ধরেন যেদিন শেখ হাসিনা পালায় গেল, যে দুপুরে যে খবরটা আসলো, আসলে ঐদিন মানে কি মনে হইছে? মানে সকালেও কি মনে হইছে আ যে ওই দিনের ঘটনাটা তো আসলে প্রতিটা আন্দোলনের প্রতিটা দিন ছিল হচ্ছে একেকটি রোমাঞ্চকর ঘটনা বলতে পারেন, উৎকণ্ঠার ঘটনা বলতে পারেন, ভয়ের ঘটনা বলতে পারেন। প্রতিটা মুহূর্তে, মুহূর্তে কিন্তু চেঞ্জ হইছে। হুম। প্রতিটা মুহূর্তে, মুহূর্তে। আমরা যেখানে দেখেছি যে প্রেমিক যুগলরা আন্দোলনে শামিল হয়েছে। হুম। হাতে হাত রেখে কিন্তু মিছিল দিয়েছে, স্লোগান দিয়েছে। আমি, আমার ফ্রেন্ড আমরা যখন সকালে উঠতেছি একদম ভোরে আমার বাসা যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে আমরা আসতেছি। ওর একটা একদম ভাঙাচোরা গাড়ি বাইক ছিল। যে বাইকে আসলে আমরা ওইটাই ইউজ করতাম মানে কৌশলের কারণে যে দেখে মনে হবে যে নিরীহ মানুষ কোনরকম বেঁচে মানে বাইক চালায় খাইতেছে। এরকম একটা থিয়েটার স্টুডেন্ট বুঝেন তো মানে ছদ্মবেশ ধারণ করেছি এবং সেখানে কিন্তু যখন আমরা আসি, তখন ৫ তারিখে যখন সকালে আসতেছি তখন যাত্রাবাড়ি দিয়ে যদি আপনি কখনো ফ্লাইওভার দিয়ে ওঠেন, ২ পাশে কিন্তু অনেকগুলা মাদ্রাসা আছে। হুম। আপনি যখন যাবেন, আপনার বাড়ি যেহেতু ওই দিক দিয়ে যেতে হয়, আপনি দেখবেন বাম পাশে মাদ্রাসা পড়ে। তো মাদ্রাসার ওরা কেবল উঠছে, বাচ্চাগুলা কেবল উঠছে, শিক্ষক উঠছে। তো ওইখানে দাঁড়ায় আমি ওদেরকে বলতেছি, "আসেন, আসেন।" গাড়িটা স্লো করে, বাইকটা স্লো করে বলছে, "আসেন।" তো উনারা আমাকে ইশারা করে বলতেছে, "যান আসতেছি।" এই যে অনুপ্রেরণা, ছোট, ছোট বাচ্চারা যে, "যান আসতেছি ভাই। আমরা রেডি হচ্ছি।" এবং যাত্রাবাড়িতে ঐদিন ৫ই আগস্টের পরেও মানে শেখ হাসিনা পালায় যাওয়ার পরে এখানে বেশ পুলিশ এরা আসলে প্রচন্ড ঐদিনও তো আমরা জানি না যে উনি আজকে পালাবেন। হুম, হুম, মানে ফ্যাসিস্ট মুক্ত যে বাংলাদেশ হবে, আমরা আশা রেখেছিলাম। কিন্তু হুম। ঐদিনই যে ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা তো আসলে অত সকালে জানাও যায় নাই। তো আমরা কিন্তু আমাদের নিয়মিত যে প্রস্তুতি যে আজকে সারাদিন আন্দোলন করতে হবে, আবার সন্ধ্যার ভিতরে বাসায় ফিরতে হবে। হুম, হুম, হুম। বাসায় তো আর নিজে থাকা যাবে না, অন্য কারো বাসায় যেতে হবে। তো আমি যেমন বাসায় রাতে থাকতাম হচ্ছে হলো পাশের একই ফ্ল্যাটের পাশের বাসায় আরেক ফ্ল্যাটে আমাকে ওই বাসার লোকজন থাকতো না। এই আন্দোলনের সময় বাসায় চলে গেছে। আমাকে ভিতরে ঢুকাই দিয়ে আমার মা বাইরে থেকে তালা মেরে রাখতো। হুম। আমি আমার ঘরে থাকতাম না। তো সকালে আমরা যাচ্ছি। তো এইগুলা দেখতেছি এবং যখন আমি চানখারপুল মোড়ে আসি তখন দেখি পুরা চানখারপুল মোড় ফাঁকা। তো আমি হতাশ একটু। কিন্তু দেখি পুলিশ গুলি করতেছে, গুলির আওয়াজ। হুম। পাশের গলিতে দেখতেছি লোকজন দাঁড়ায় আছে, উকি-ঝুঁকি দিচ্ছে। আমি তো তার আগে যে গুলি হইছে সেটা আর আমি তো জানি না।
তো আমি তো তাদেরকে বলতেছি যে আসেন, বা আমার ফ্রেন্ড জুয়েলও বলতেছে যে ইশারা করতেছে আসেন। এটি চাঙ্গালপুরের ঘটনা। চাঁনখারপুলের ঘটনা। তো এরপরে আমরা দেখি যে ওরা তারপর আস্তে, আস্তে শহীদ মিনারের দিকে গেছে। শহীদ মিনারের দিকে যে কেবল দেখি যে পুলিশ মোটামুটি শহীদ মিনার ঐদিন কিন্তু ফার্স্ট আওয়ারে গুলি হইছে। হ্যাঁ, আমি নিজে ওইখানে উপস্থিত হ্যাঁ, ছিলাম তো একদম। ওইখানে আর আমি দাঁড়াইতে পারি নাই এবং গুলিটা এমন হচ্ছে যে যেকোনো সময় আমাদের গায়েও লাগতে পারে। গোলাগুলির ভিতরেই আমরা যাচ্ছি। তো যেয়ে খুবই বাজে অবস্থা। হঠাৎ করে আমি তখন হচ্ছে হলো আ বা আ ডাসের সামনে এসে কেবল দাঁড়াইছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নিচে। তখন ওইখানে আ আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেহেদী আমাদের ঝিনাইদহের সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। সভাপতি ছিলেন মেহেদী। এখন বোধহয় প্রথম আলোতে আছেন। প্রথম আলোতে আছে। মেহেদী আমাকে ইশারা করতেছে যে ভাই ইশারা দিয়ে বলতেছে, "সরে যান, সরে যান।" তখন আমার ভিতরে একটু ভয় কাজ করছে স্বাভাবিকভাবেই। আমি ওকে দেখেই দাঁড়িয়েছিলাম। তো ও আমাকে আস্তে, আস্তে সরে যেতে বলল। তো আমি আস্তে করে সরে যেয়ে আসলে কোথায় যাব? চারিপাশেই দেখি পুলিশ ঘিরে রেখেছে। চারিপাশেই আইনশৃঙ্খলা বাহিনী আ বর্বরতা চালাইতেছে। তো আসলে শাহবাগের দিকেও যেতে পারতেছি না। এখন এদিকে সেনাবাহিনী আটকে রাখছে হ্যাঁ, সবকিছু। সব দিকে কিন্তু আটকানো। তখন কি করব? তখন স্বাভাবিকভাবেই দেখলাম যে বাঁচি মরি আমার ডিপার্টমেন্টের নাকমণ্ডলের সামনে যে আমার মনে আছে আমাদের নাকমণ্ডলে নাদের মামা নামের একজন আ আ গার্ড নাইট ছিলেন। গার্ড ছিলেন বা ওইখানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। উনার সাথে যেয়ে বসেছিলাম এবং ওইখান থেকে আমি শুনতেছি যে ওইদিকে গুলি হচ্ছে, এখানে সাউন্ড গ্রেনেড মারতেছে, এখানে ইয়ে হচ্ছে। হঠাৎ করে এর মধ্যে দেখি যে পুলিশ টিএসসি থেকে পিছু হটা ধরছে। তখনই আমার এখনো মনে আছে আমাদের নাদের মামার একটা কথা যে আ "টেনশন কইরেন না, জালিম যাবে। এ জালিম থাকবে না। এ জালিম থেকে এবার মুক্তি আমরা পাবো।" তো দেখেন একজন আ একদম আ বয়স্ক একজন মানুষ, তারও কিন্তু মনে আশা বেঁধেছিল যে শরীফ না ভাই একদম মানে যখন শুনলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, এ তখন কেমন লাগছে ভাই আসলে? আ আসলে শেখ হাসিনা যখন পালায় গেছে তখন আমার অনুভূতিটা হচ্ছে আমার গাটা জাস্ট আপনার ছেড়ে দিছে হাত-পা। যে এই যে ১৭ বছরের যে নির্যাতন, যে নিপীড়নের মুক্তির যে স্বাদ, যে না বাংলাদেশে এখন কিছু পাই আর না পাই ফ্যাসিস্ট গেছে। ফ্যাসিস্ট গেছে এবং স্বাধীনভাবে কোনো চিন্তা ছাড়া রাস্তায় চলতে পারবো। এই একটা দীর্ঘশ্বাস দিয়ে জাস্ট একটা চিল্লাইছি এবং আমরা ২ ফ্রেন্ড ছিলাম, ২ জনকে জড়ায় ধরছি এবং সাথে, সাথে আমরা টিএসসির দিকে মুভ করছি। মুভ করে আমরা যেয়ে দেখি যে ওইখানে ওবায়েদ স্যার ছিলেন, বর্তমান ঢাকা ভিসি, বিশ্ববিদ্যালয়ের ঢাকা ভাইস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। ভিসি। উনিও খুব খুশি, জড়ায় ধরল। জড়ায় ধরার পরে বলল, "তোমরা ওইদিকে যাও, আমি এদিক থেকে লোক নিয়ে আসি।" পরে আমি ওইখানে আমাদের তখন মহানগর পূর্বের যে প্রেসিডেন্ট ছিলেন ওরা সহ আমাদের যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছিল আমরা ফার্স্ট আওয়ারেই একদম সাথে সাথেই আমরা শাহবাগে অভিমুখে আমরা যাই এবং অবস্থান নিই এবং ওইখানে আমরা পরবর্তীতে আমাদের যে বিজয় উল্লাস সেই বিজয় উল্লাস আমরা করেছি। জি, রিয়াদ ভাই এটার সাথে জুলাই গণঅভ্যুত্থান যেহেতু চলে আসছে এখানে একটু প্রাসঙ্গিক একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের একটা ডকুমেন্টারিকে কেন্দ্র করে বেশ ভালো বিতর্ক তৈরি হয়েছিল এবং এমনকি আমাদের বর্তমান রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনিও এটা নিয়ে খুব উষ্মা প্রকাশ করেছেন। যেমন এবং ওইখানে এনসিপি সহ অন্যান্য আপনার হচ্ছে কি বলে গণঅভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার ছিলেন বিভিন্ন দলের তারাও এটা নিয়ে বেশ ভালো একটা হট্টগোলের তৈরি হয়েছিল এবং সেই ডকুমেন্টারিতে যেটা আমরা রাষ্ট্রপতির কথার মাধ্যমে জানতে পারি যে সেখানে আ এক দফার ঘোষক যে জুলাই গণঅভ্যুত্থানের জি, আমি আপনার এক দফার যে ঘোষণার কথা বলা হয়েছিল যেটা আরকি নাহিদ ইসলাম না সেটা আরকি তারেক রহমান দিয়েছিলেন এবং ওই ডকুমেন্টারিতে নাকি হচ্ছে যে আ আবু সাঈদ জুলাইয়ের যে আমরা আইকনিক যেই দেখেন হিরো বিএনপি তার কথা। বরাবরই বাংলাদেশের যে প্রকৃত ইতিহাস সেই ইতিহাসকে তুলে ধরার আন্দোলন কিন্তু আমরা ১৭ বছর করেছি। হুম, বিগত ১৭ বছর একটি গোষ্ঠী কিন্তু বিএনপির ইতিহাস বা বাংলাদেশের সঠিক ইতিহাসকে একদম আ স্কুলের শিক্ষার্থীদের ভিতরেও কিন্তু আ সঠিক ইতিহাসকে তুলে ধরা হয় নাই। একদম ইতিহাসকে যে বিকৃত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ভিতর দিয়ে প্র্যাকটিসের ভিতর দিয়ে কিন্তু একটা গোষ্ঠী হুম, এবং একটি সমাজেরই একটা গোষ্ঠী কিন্তু এটা পরিচালনা করে আসছিল।
তো দেখেন আপনি যদি বাইরের কথা বলার সাথে সাথে কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি এটার কিন্তু এটার কারা করেছে এবং কি এটার ব্যাপারে কিন্তু সে চরম ফেড আপ ছিল এবং এটা নিয়ে কিন্তু সে সাথে সাথে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যেটা লজিক্যাল সেটার পক্ষেই কিন্তু উনি কথা বলেছেন। এবং আপনি যদি দেখেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিন্তু কোথাও তার রাজনীতিক বক্তব্যে বলেন এবং ব্যক্তিগত আলাপচারিতার ভিতরে বলেন কখনো কিন্তু কোথাও আমাদের বিএনপির কোনো নেতাকর্মী কখনোই কিন্তু আমরা বলি নাই যে জুলাই অভ্যুত্থান এটা বিএনপির একা, যে এটা বাংলাদেশের এটা বাংলাদেশের মানুষের, যেখানে যেমন 71-এ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জন্য সবাই একদম যুদ্ধের ঝাঁপাই সময় পড়ছে। বাংলাদেশের সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষের যে অংশগ্রহণ ছিল, ঠিক তেমনি হুম। এই গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, বাক স্বাধীনতার জন্য জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আপনার প্রতিটা শ্রেণী পেশার মানুষ কিন্তু এটাতে সম্পৃক্ত ছিল। জি। তো আমরা কিন্তু কখনোই জুলাইয়ের ক্রেডিট নিতে চাইনি। হ্যাঁ, আমাদের অংশীদারিত্ব আছে। আমরা অংশীদারিত্বের কথা বলছি যে একটা বৃহৎ অংশ কিন্তু দল হিসাবে এবং একটি বৃহৎ ছাত্র সংগঠনের সাংগঠনিক জায়গা থেকে ১৪২ জনের উপরে কিন্তু আমাদের একটি ছাত্রদলের কিন্তু শহীদ হয়েছেন। আপনি যদি বলেন যে এই আন্দোলনে কিন্তু ওয়াসিম জি, এবং শহীদ ওয়াসিম। শহীদ ওয়াসিম কিন্তু আবু সাঈদের পরেই কিন্তু শহীদ হয়েছেন উনি। আপনি দেখেন একটি ছাত্র সংগঠনের একটা জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমার জেলার মাগুরা জেলার শহীদ মেহেদী হাসান রাব্বি, উনি কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছেন। তো আমরা কিন্তু এই আন্দোলনের একটি বৃহৎ একটা পার্ট। কিন্তু আমরা যে আন্দোলন যে ফলাফল, সেই ফলাফল আমাদের একক প্রচেষ্টায় হয় নাই। সবার সেখানে এখানে সমাজের অংশগ্রহণ ছিল। সকল শ্রেণীর অংশগ্রহণ ছিল, যেটা আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বলেন আর আমাদের দলের প্রধান হিসাবেই বলেন, উনি কিন্তু বারবার বলে আসছেন। এখন কিছু মানুষ যদি অতি উৎসাহী হয়ে ওনাকে বিপদে ফেলার চেষ্টা করেন, অবশ্যই আমি মনে করি তার বিচারের আওতায় আনা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের টেকনিক্যাল ওয়ার্কগুলাতে আমার বিশ্বাস যে বর্তমান গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী আছেন এবং এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা আছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো এই ধরনের ঐতিহাসিক কোনো ডকুমেন্টারি যখন আপনারা করবেন, অবশ্যই যেন নিরপেক্ষ জায়গা থেকে এবং যারা এই ডকুমেন্টারি সম্পর্কে ভালো বোঝে, জানে এবং একটি ডকুমেন্টারি আসলে কিভাবে ইতিহাসের একটি পার্ট হয়ে দাঁড়াতে পারে। একটা ডকুমেন্টারি কি আপনার ইতিহাসের কিন্তু একটা দলিল। অংশ, একটা দলিল। সেই দলিলটাকে ম্যানিপুলেটেড না করে সার্বজনীন কিভাবে করা যায় সেটার কিছু গ্রামার আছে। এই গ্রামার মেনে যারা করতে পারে সেই ধরনের এক্সপার্টাইজ যারা আছে, যারা এক্সপার্ট আছে, আমি মনে করি যে বর্তমান গভর্নমেন্টেরও কিন্তু চিন্তাধারা আছে যে মেধাবীদেরকে বিভিন্ন জায়গায় জি। আনা যে তো আমি মনে করি যে এই ধরনের ডকুমেন্টারি তৈরি করা এর অনেক এক্সপার্ট লোক লাগে, অনেক মেধাবী লোক লাগে যারা বোঝে। একটা সংস্কৃতি তো আসলে একটা আবহাওয়া তৈরি করে দেওয়া। সংস্কৃতির অর্থ কিন্তু একটা আবহাওয়া তৈরি করে দেওয়া। সেখানে আপনি যে যেটার উপরে বিশ্বাস রাখে, যে যেটা এক্সপার্টাইজ রাখে আরকি। হ্যাঁ, যে যেটা গ্রহণ করে। জি। তো আপনি এমন কোনো কিছু দিবেন না যেটার জন্য আবার আমরা যে 71 নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে বা যে ধরনের ইতিহাস বিকৃত করা হইছে, ঠিক তেমনি আবার আমাদের একটা জাতির যে অর্জন, ৯০ এর অর্জনটাকে কিন্তু আমরা আমাদের মতো করে কিন্তু ইতিহাস কিন্তু বিকৃত হয় নাই। আমরা চাই না যে এই জুলাইয়ের যে সঠিক ইতিহাস, এটা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্ব ছিল, তেমনি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোরও কিন্তু এই আন্দোলনে অনেক জি। অ্যা আ বা অবদান তাদের ছিল। আমি বিশ্বাস করি যে শহীদ আবু সাঈদকে যদি আপনি যেমন যে চোখে দেখবেন, আপনি ঠিক সেই চোখে শহীদ ওয়াসিমকেও আপনাকে দেখতে হবে। অবশ্যই, অবশ্যই। তেমনি শহীদ রাব্বিকেও আপনাকে দেখতে হবে। আপনি অ্যাম আ আ আ জনাব নাহিদ সাহেবকে যেভাবে দেখবেন, আমি বিশ্বাস করি যে কোনো অংশেই কিন্তু জনাব তারেক রহমানেরও ওই আন্দোলনের কিন্তু যে আ আ স্টেক। স্টেক আপনি তাকে বাদ দিতে পারবেন না। উনিও কিন্তু ওই আন্দোলনটাকে স
কিভাবে করতে হবে সাংগঠনিক জায়গা থেকে এবং কিভাবে ইনস্ট্রাকশন দেবে, প্রতি রাতের পর রাত কিন্তু উনি জেগে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কিন্তু উনি কাজ করেছেন। এবং সেটা কিন্তু আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন, আমাদের ওই সময় আমরা সাংস্কৃতিক যারা গান গেয়েছে তারা তো মাঠে যুদ্ধ করে নাই, যারা যে যার সেক্টর থেকে যার যে জায়গা থেকে আসে অবদান সেই জায়গা রেখেছে। থেকে সে অবদান রেখেছে। তা আমরা সেই অবদানটাকে কেন অস্বীকার করব? আজকে যেমন তারেক রহমান তার অবদান, কিছু মানুষ কিন্তু চেষ্টা করছে যে অবদানকে বা একটা ডিভাইডেশন তৈরি করা। সেই যে কিছু ডিভাইড মানুষগুলো কারা রিয়াদ ভাই? আপনারা আ এই শব্দগুলো ব্যবহার করছেন। এই কিছু মানুষগুলোর ভিতরে আপনি যারা বলতে পারেন যে বাংলাদেশের আ সাধারণ মানুষ বা আমরা যে বাংলাদেশী, বাংলাদেশীদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে যারা কখনোই বিশ্বাস করে নাই। কিছু হতে পারে আপনি বলতে পারেন যে ভারতীয় আধিপত্যবাদে বিশ্বাসী, হুম। আবার কিছু মানুষ আছে যারা পাকিস্তানি বা লাহোরের আদর্শবাদে বিশ্বাসী। কিছু মানুষের কাজই হলো সঠিক বিষয়টাকে ঘোলা করে, এই ঘোলা পানিতে আমাদের মতো যারা একদম সাধারণ মুক্ত চিন্তা নিয়ে যারা আমরা রাজনীতি করি এবং মুক্ত চিন্তা নিয়ে যারা আমরা দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীন করেছি, দ্বিতীয় যে প্রজন্মের মৌলিক অধিকারগুলোকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি, সেটাকে নষ্ট করে দেওয়া, ডিভাইডেশন তৈরি করে দেওয়া। এই মানুষগুলাকে আপনার আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে সরাসরি আমাদের জাতির সামনে তুলে ধরে আমাদেরকে সরাই ফেলতে হবে। জি, রিয়াদ ভাই আপনার কথায় আমরা আরকি বুঝতে পারলাম যে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, বলছেন আরকি। বাট বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু একটা ইনক্লুসিভ রাষ্ট্র করার কথা বলে আরকি। সো সেই জায়গা থেকে একটু কন্ট্রাডিক্ট হয়ে গেল না? আপনি ইনক্লুসিভ অবশ্যই। আপনি বিষয়টা হচ্ছে আপনি পজিটিভ লোক রাখেন। আপনি দিন শেষে সবকিছু মেনে নিয়ে হুম। দেশটাকে আগায় নিয়ে যাওয়ার যে মেন্টালিটি যাদের আছে, যে ধরনের মানুষের আছে আপনি তাদেরকে বাছাই করেন। জি, রিয়াদ ভাই এর সাথে আমরা একটু আ একটু এখন জাম্প আপনি করতে একটা চাই। জিনিস আমি জি, আপনাকে বলি, মানুষ যত ভালোই হোক, হ্যাঁ, একটা মানুষ অনেক ভালো, হুম, কিন্তু উদ্দেশ্য খারাপ। আপনি চলতে পারবেন। না, অবশ্যই। কিন্তু একটা মানুষ আপনি সামাজিকভাবে মনে করতেছেন যে একটু আউলা-ঝাউলা বা একটু মনে হয় যে সমাজে যে জিনিসটাকে আমরা বেশিরভাগ মানুষ খারাপভাবে দেখি। কিন্তু সে লোকটার সাথে কথা বলে মনে হয় যে না এই লোকটার উদ্দেশ্য ভালো। আপনি কিন্তু তার সাথে চলতে পারবেন। দিন শেষে রাজনীতির যে উদ্দেশ্য, ছাত্র রাজনীতির যে উদ্দেশ্য, যে মঙ্গল সাধন মানুষের স্টুডেন্ট। মঙ্গল সাধন, শিক্ষার্থীদের মঙ্গল সাধন, এরকম উদ্দেশ্য নিয়ে যারা চলবে, দেশটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করবে, সেই ধরনের মানুষকে সিলেক্ট করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। জি, রিয়াদ ভাই আপনি যে ছাত্র রাজনীতি এবং রাজনীতি মানুষের মঙ্গলের যে কথাটা বললেন, আমরা যদি একটু গণঅভ্যুত্থানের পরপরের সময় থেকে আমরা যদি বর্তমান সিনিয়র পর্যন্ত আমরা এই টাইমলাইনটা একটু ঘুরে আসি। যেমন আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে বা ক্যাম্পাসগুলা মোটামুটি শান্ত ছিল আরকি। যে ঐরকম পর্যায়ে মারামারি বা ঐরকম কিছু হয় নাই। এবং আ ডাকসু প্রায় বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় অনেক বছর পরে ডাকসু বা আমি যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে গেল। সেখানে ছাত্রদল, শিবির মোটামুটি সব দলই পার্টিসিপেট করেছে। জি। তো এরপরে ঠিক একদম আপনার নির্বাচনের পরেই আমরা দেখলাম যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির মানে পুরা সামগ্রিক চিত্রটাই পাল্টে গেল। যে এখানে কেমন মনে হচ্ছে যে একটা আধিপত্যের ওই জায়গাটা আবার যাচ্ছে, যে ইয়া ক্যাম্পাসে আপনাকে একটা একটু আগে সংঘর্ষের আপনাকে কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলেছি হুম। যে যারা ইতিহাসকে বিকৃত করতে চায় তারাই এই ডিভাইডেশন গুলা করবে। না রিয়াদ ভাই আমরা যদি সেটা দেখি সেটা আরকি যে ধরেন ক্যাম্পাসে কিন্তু সংঘর্ষ হইছে। জি। মেক্সিমাম ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যে হলগুলোতে হচ্ছে, জগন্নাথে হয়েছে, চিটাগাঙে হয়েছে এবং এটা কিন্তু মোটা দাগে ২ টা সংগঠনের মধ্যেই হয়েছে। ছাত্রদল আর হচ্ছে ছাত্র শিবিরের মধ্যে। আপনি আসলে মানে আমরা তো চিন্তা করছিলাম যে এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের আমরা ক্যাম্পাসগুলোতে অন্তত আর কখনো কি বলে যে সংঘর্ষ, এখন আমি মারামারি এটাকে এটা দেখব আপনার না আরকি। আমি বলতে পারি যে আ আধিপত্য হ্যাঁ, বিস্তার। তো এটা কি ইনক্লুসিভ আধিপত্য বিস্তারের একটা প্রক্রিয়া আপনি দেখেন। কিরকম ভাই আ এটা? এটা আপনি দেখেন যে ব্যা আমরা যখন ৫ তারিখের পরে হুম, হুম। আ ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়, তখন কিন্তু আমাদের শিক্ষার্থীরা কিন্তু হলে উঠতে হবে বা হলকে মানে নিজেদের দখলে রাখতে হবে আধিপত্যে আরকি। আনতে হবে। এই চিন্তা আমাদের কর্মীরা একজনও কিন্তু করে নাই। ইভেন আমরাও কিন্তু এই চিন্তা করি নাই। আমাদের পাওয়াটা ছিল এরকম যে আমরা স্বাধীনভাবে চলতে পারব।
আমাদের কিন্তু মাথায় ওই টাইমে এই চিন্তাই আসে নাই। হুম। অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে তখন কিভাবে একটি ছাত্র সংগঠন তাদের কর্মীদেরকে জি, রিয়াদ ভাই, ওই সময় যেরকম একটা হয়েছিল হ্যাঁ, কিন্তু এটার বর্তমান উদ্দেশ্য সময় কি? এটার হ্যাঁ, উদ্দেশ্য কি? আপনি বলেন। আধিপত্য বিস্তার, হ্যাঁ? আধিপত্য তা বিস্তার আধিপত্য করা। কেন লাগবে? সেই আধিপত্য কেন আমি এই লাগবে? জায়গা থেকেই যাচ্ছি ভাই। যেহেতু আপনাদের আধিপত্য লাগবে না বা ছাত্র জাতীয়তাবাদী আধিপত্য ছাত্রদলের, আধিপত্যটা কেন লাগবে? সেটাও তো আমারই হলো তো প্রশ্ন আরকি। যেমন তাহলে আচরণটা তো আপনি ছাত্রলীগের মতোই করলেন। আপনি আমার একটা হুম, হুম, স্ট্যাটাস হুম। দেওয়া হয়তো দেখবেন যে আমি হ্যাঁ, বলছি যে আপনি সে লুঙ্গির নিচে ঘুরতো হ্যাঁ, এরকম একটা হ্যাঁ, বলেছেন। ব্যঙ্গাত্মকভাবেই দিয়েছি। আপনি দেখেন যে আপনি বর্তমান যে যারা আছে তারা বিগত দিনে কি করেছে? আপনি জানেন না? আপনার সামনেই তো করছে। অবশ্যই রিয়াদ ভাই। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতেছি যে আপনার সেই কি বলে চরিত্র তো আপনি একটা জিনিস চিন্তা করেন। আপনি হ্যাঁ, ধরেন একটা ছাগলের পালের সাথে যদি একজন বাঘকে রাখেন, তার চরিত্র কিন্তু ছাগলের মতোই হবে। তো আপনি ছাত্রলীগের সাথে থেকে আপনার চরিত্র অবশ্যই বাঘের মতোই হবে না, ছাত্রলীগের মতোই হবে। অবশ্যই। আপনি যেটা বলছেন এইটার সাথে আমি একমত এবং রিয়াদ ভাই আমরা কিন্তু দেখছি যে ঢাকার বেশ কয়েকটা ক্যাম্পাসে আরকি যেমন জাহাঙ্গীর জগন্নাথে তারপরে ঢাকা আলিয়ায় বিশেষ করে আমাদের যেটা একদমই আমরা পত্র-পত্রিকা বিভিন্ন জায়গায় চোখে পড়েছে এবং আ অনেক নেতাকেই যারা দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানের ছাত্র না, তারাও আরকি দেখা যাচ্ছে যে মিছিল নিয়ে লাঠিসোঁটা হাতে আপনি হেলমেট-টেলমেট আপনি পরে আ গিয়ে আরকি আপনি এটার কথা মিছিল বললেন। আপনি হ্যাঁ, ডাকসু নির্বাচনের সময় দেখেন নাই? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এরকমও দেখছি যে কোনো কাজ নাই। বয়স্ক একজন লোক, বাপ বয়সী লোক আইসা ডাকসু আপনার বিসি চত্বরে রাতে ঘুমাইতেছে। ডাকসু নির্বাচনে হ্যাঁ, আমরা আমরা এটা দেখছি দেখছি না? এটা দেখছি। তো শুরু করছে কারা? রিয়াদ ভাই আমরা শুরুটা তো বুঝলামই করছে কারা। এখন তারা একটা ধরেন ব্যাড প্র্যাকটিস কেউ করছে। ওকে। ফর এক্সাম্পল আমি হচ্ছে যে একটা খারাপ কাজ করে। এখন আমি করতেছি দেখে কি আপনিও করবেন? আমি তো খারাপ কাজ করি নাই কোথাও। সো ওই ক্যাম্পাসে যে আপনার হচ্ছে যে একটা কি বলে যে সংঘর্ষ মারামারি এগুলা কি ভালো কাজ? মানে সংঘর্ষ মারামারি এখন আপনি মা মানে আপনার হচ্ছে যে এখানে পুলিশ মোতায়েন করে আপনি আপনি যদি সিচুয়েশন আপনি কন্ট্রোল করা আপনি যদি লাগছে। আমাকে ইট মারেন, হুম। আমি তো আপনাকে ফুল নিয়ে যাইতে পারতেছি না। আমার কথা হচ্ছে রিয়াদ ভাই যে বাংলাদেশের এই ছাত্র রাজনীতির এই ক্রাইসিস গুলা ঠিক হবে কবে? কি হইলে ঠিক হবে? আ আসলে এই ক্রাইসিস ঠিক করতে গেলে আদর্শিক চর্চাটা করা প্রয়োজন। আমি কিন্তু আমাকে ১ম এই বলছি যে হুম, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। তো সেই দেশের যে চিন্তা আপনার বাংলাদেশের যে আ পুরা বাংলাদেশ যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের প্রতি আপনার হুম। শ্রদ্ধা, ভালোবাসা থাকতে হবে। জি, অবশ্যই। রিয়াদ এবং ভাই সেই দেশটাকে কিভাবে বিনির্মাণ করা সম্ভব, কিভাবে করা যায়, হুম, সেটাকে আপনার চিন্তা করতে হবে এবং কোনো উদ্দেশ্য ছাড়া। উদ্দেশ্যটা কোন উদ্দেশ্য? দেশের ব্যক্তি ভালো। ব্যক্তি উদ্দেশ্য ছাড়া বা দলীয় উদ্দেশ্য ছাড়া। হুম। আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা ছেলেকে ক্লাস 5 থেকে হেল্প করতেছেন, আপনি আমার সাথে কথা বলতেছেন। আমি বিগত দিনে ৩ দিন আগেও কিন্তু একটা রিমোট এরিয়ায় গিয়েছি। হ্যাঁ, আমরা দেখছি বাংলাদেশের আপনি জানেন কিনা মানিকগঞ্জের জানেন মানিকগঞ্জের একদম রিমোট এরিয়া যেখানে আপনার আ এই আ বা সড়ক পথ নাই। আপনার একদম চারিপাশে নদী। হুম, তো সেই মানিকগঞ্জের সেই একটা রিমোট এরিয়ায় আমি যখন গেছি একদম প্রত্যন্ত অঞ্চলে, আমি সেই বাচ্চাদেরকে কি শিখায় আসছি? আমার উদ্দেশ্যটা ছিল যে না, তারা গাছ গাছ লাগাবে, গাছের প্রতি ভালোবাসা যেমন থাকবে, তেমনি পড়াশোনা কেন করতে হবে, দেশকে কেন ভালোবাসতে হবে এবং পাশাপাশি তাদের পড়াশোনার জন্য কিন্তু আমি ওখানে কাজ করে আসছি। যে না, এইটা একটা সমস্যা, আমি সমাধান করে আসছি। এখন আমি কি তাদেরকে দিয়ে আমার দল করাবো? হ্যাঁ? আপনি তো আপনার একটা ফান্ডিংটা পরোক্ষভাবে তো আপনি একটা প্রভাব রেখে আসলেন। বাট এটা তো না, রাষ্ট্রীয় না, মদতেই হওয়া উচিত পরোক্ষভাবে ছিল না? হ্যাঁ, রাষ্ট্রের ভিত্তিতে অবশ্যই হচ্ছে। বাট আমি একজন সচেতন নাগরিক যখন হুম, আমি দেখতেছি যে না, এই স্কুলের ছেলেরা আ বিদ্যুতের ওখানে তো বিদ্যুতের কানেক্টিভিটি নাই। সৌরবিদ্যুতই ওইখানকার হচ্ছে। বর্তমান এখন গভর্নমেন্ট হচ্ছে। কিন্তু সৌরবিদ্যুতের উপরে ব্যাপক আপনার জোর দিচ্ছে। তো সৌরবিদ্যুতের চাহিদা ছিল তাদের। আমি সেটা সমাধান করছি। এখন আমি যদি গভর্নমেন্ট প্রসেস এ যাইতাম, হ্যাঁ, এটাও সম্ভব ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেটা আমি সমাধান করতে পারি। আমার সুযোগ আছে। আমার যেকোনোভাবে আমি এটা করতে পারব। তো আমি সেটাকে কেন পিছপা হব? আমি ওই টাইমটা আমি নিতে চাই না। এরা তো একদম ছোট, ছোট বাচ্চা। আমার সাথে সুন্দর করে এবার তাদেরকে আমি গাছ লাগানো শিখাই আসছি। কারণ আমি তাদেরকে কিন্তু এটা বলতেছি না যে এই গাছ লাগালে তুমি জান্নাত পাচ্ছ। আমি তাদেরকে এইটা বুঝায় আসছি যে এই গাছ লাগাইলে এই গাছ থেকে তুমি ফল পাচ্ছ। যে ফলটা তুমি খেতে পারবা বা তোমার পরবর্তী প্রজন্মের ওরা এটা খেতে পারবে এবং যা দিয়ে তোমার শরীরের পুষ্টির কিছুটা চাহিদা পূরণ হবে। চাহিদা পূরণ হবে এবং এটা একটা ভালো কাজ। আমি তাকে বুঝাচ্ছি এইটা।
এখন আপনি যদি এইটা করে আপনি যদি বলেন যে আমার সাথে এইটা কাজটা করলে আপনি জান্নাত পাবেন, তো সেই জায়গাতে তো আমার সংগঠন নাই। আমরা তো সেই চিন্তা করি না। এটাও কি রাজনীতি না? হ্যাঁ, আপনি রাজনীতির বাইরে না তো। ওকে, মানে তার আপনি কেউই তো রাজনীতির বাইরে হুম না। হুম হুম এখন বিষয়টা হচ্ছে কেউ মাঠে করতেছে, কেউ রাজনীতির উদ্দেশ্যটাকে সমাজকে পরিবর্তন করা, মানুষের ভাগ্য উন্নয়ন করা, মানুষকে জনগণের কাছে থাকা। তো সেটার জন্য আপনার বিভিন্ন মাধ্যম থাকবে। এখন নদীতে কি আপনার বা রাস্তায় কি শুধু একটা বা যানবাহন? না, অনেক আছে। অনেক ধরনের অনেক জি, টাইপসের আছে না? একদমই। কিছু বৈধ আছে, কিছু অবৈধ আছে। তা আমি যে চিন্তা করতেছি এটা তো বৈধ চিন্তা। আমি কিন্তু আগেই আপনাকে বলছি যে জি। মানুষ যত ভালোই হোক, উদ্দেশ্য খারাপ থাকলে তার সাথে চলা যায় না। আপনি ভালো কাজ করলেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা হচ্ছে একটি কোমলমতি শিশুকে আপনি ক্লাস 5, 6, 7 থেকেই আপনি তাকে রাজনীতির ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছেন। এই পরিচর্যাটা করতেছেন কেন? ভাই আমরা একটু আমাদের অনেক সময় হয়ে গেছে। আমরা একটু বিএনপি বর্তমান সরকারের কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাইবো। সম্প্রতি গত পরশুদিন বিএনপি সরকারের গত পরশু অথবা গতকালকে যে বিএনপির ১৮০ দিন পূর্ণ হলো সরকারে আসার আরকি। তো এই সময়ে আপনি আসলে বিএনপির কি দেখতেছেন? মানে কি মানে আমি যদি একটু কয়েকটা যদি আপনার হচ্ছে যে কয়েকটা ল্যান্ডমার্ক ধরি, এই মার্কগুলার জায়গা থেকে আপনি বলবেন যে আসলে বিএনপি কেমন পারফর্ম করতেছে। যেমন ১ম কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের না, দেশের সবচেয়ে বড় ২-৩ টা ক্রাইসিস আমরা এজ এ নাগরিক হিসেবে আমি দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে যে বিদ্যুৎ ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, মোটা দাগে এই ২ টা জিনিসের কথাই যদি বলি, এই ২ টা জায়গায় আসলে বিএনপি সরকারের আপনি কিরকম দেখছেন? এইখানে মানে ১৮০ দিনের কথা না শুধু আমরা স্পেসিফিক ৬ এটার মাসের কথা? কথাই বলি যদি আরকি। যে আচ্ছা। ৬ মাসে আপনি এই অন্তত এই সেক এই সাইডটাতে আপনার আসলে মূল্যায়নটা কি? দেখেন আপনার প্রশ্নের বিষয়টা আমি বুঝছি। বিষয়টা হচ্ছে যে দেখেন এই ১৭ বছরে হুম। এই ১৭ বছরে আপনাকে কিন্তু আমি ১ম এই বলেছি যে ফ্যাসিস্ট সরকার শুধু ক্ষমতার মসনদে বসে থাকছে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে। প্রত্যেকটা সেক্টর। হুম, আপনি যে খাতে যাবেন সেই খাতটাকেই কিন্তু আপনার নষ্ট করে ফেলছে। হুম। এবং প্রচণ্ড পরিমাণ দলীয়করণ এবং আ বিদেশি প্রভুত্ব ধারণ করে তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া, তাদের স্বার্থটাকেই কিন্তু দেখা হয়েছে। কিন্তু আমাদের জনগণের স্বার্থটাকে দেখা হচ্ছে না। এখন গ্যাসের যে সমস্যা, সেটা কিন্তু বারবার করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গত ২ দিন আগেও কিন্তু বলেছে যে এটা একটি বড়, যেখান থেকে একদম ন্যাশনাল সাপ্লাই চেইন সেখানে প্রবলেম হয়েছে। মানে এটা তো মহেশখালীতে। ধরেন বিষয়টা তো এরকম না যে মহেশখালীর যে সমস্যাটা, বিষয়টা তো বাসাবাড়ির সমস্যা না। এটা তো টোটাল রাষ্ট্রের সমস্যা। টোটাল বাংলাদেশের সমস্যা। তো সেইটা তো সমাধান হইতে তো একটু সময় লাগবে। তো একটা জিনিস নষ্ট হইলে আপনার রাষ্ট্র যেমন ১৭ বছরে নষ্ট হইছে, সেটাকে ঠিক করতে তো একটু সময় লাগবে। সে সময়টা কিন্তু বারবার আমাদের পিএম চাচ্ছেন। সবার কাছ থেকেই খুব কর্ডিয়ালি কিন্তু চাচ্ছেন যে, না আমাদেরকে সময় দেওয়া হোক বা আমরা একটু সময় চাচ্ছি। তো আ ঋণের বোঝা নিয়ে পরবর্তী প্রজন্মকে ঋণের বোঝার ভিতরে ফেলে রেখে প্রকৃত যে আলোর প্রয়োজন, সেই আলোর দিকে আমরা ফোকাস না করে আপনি সাময়িক যে কষ্টটা হচ্ছে সেটার জন্য বারবার কিন্তু দুঃখ প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। জি, এবং আমি বিশ্বাস করি যে ওনাকে আরেকটু যদি আমাদের ধৈর্যের মাত্রাটা একটু বৃদ্ধি করে সঠিক জায়গায় থাকলে আমার মনে হয় যে এই গ্যাস এবং বিদ্যুতের সমস্যার সমাধান হবে। আর বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, আসলে আমাদের ন্যাচারাল যে সম্পদ, এটা কিন্তু খুব সীমিত। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। তো উনি এসে কিন্তু মানব সম্পদ নিয়ে কাজ করছেন। উনার বাবা কাজ করেছেন। বাংলাদেশের শ্রম ও বাজার উন্মুক্ত কিন্তু জিয়াউর রহমান করেছিলেন। উনার হাত দিয়েই কিন্তু শ্রমবাজার উন্মুক্ত হয়েছিল। শ্রমবাজারের রাস্তা তৈরি হয়েছিল। জি, রপ্তানি জি, রিয়াদ ভাই একদমই আপনার জায়গাটা পরিষ্কার। রিয়াদ ভাই আমরা যদি রিসেন্ট আপনি আপনি মানে আপনি দেখেন যে আজকেও মনে হয় একটা ইয়ে দেখলাম সকালে যে আ দুবাইয়ে কিন্তু প্রায় আ ১,০০০ না হয় ১ লোক, মানে যাই হোক আমার খেয়াল নাই। আ এরকম কিছু মানে ট্যাক্সি ড্রাইভার তারা বাংলাদেশ থেকে নিতে চায়।
এই যে শ্রমবাজার আবার তৈরি করা, উন্মুক্ত হওয়া, মালয়েশিয়ায় যে দীর্ঘদিন বন্ধ ছিল সেটাকে চালু জি। করা, আবার যে বারবার বলতেছে, গতকালকে দেখলাম যে আপনার যত জলাশয় আছে, হুম। যে জলাশয়গুলা সরকারি বা সরকারের যে জলাশয়গুলা আছে যেগুলা আনইউজড হয়ে আছে, সেই জায়গাগুলাকে বর্তমান যুব সমাজদেরকে দেওয়া হবে, যে তারা যেন ওই জায়গাটাকে প্রপার ইউটিলাইজ করে তার সক্ষমতা তৈরি হয়। এই যে ছোট ছোট চিন্তা ভাবনা আপনি দেখেন, আজকে এই যে মেয়েদের জন্য, নারীদের জন্য পিঙ্ক বাসের যে কর্মসূচি বা পরিকল্পনাটা যে বাস্তবায়ন হলো, তো আমাদের দেশে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা বাসে আসা যাওয়া করে, তাদের আসলেই যে কষ্ট, এটা একজন রাষ্ট্রপ্রধান হিসেবে কিন্তু উনি উপলব্ধি করতে পারছেন। এবং সমালোচনা থাকবে, আবার আপনার ভালো কাজেরও কিন্তু প্রশংসা মানে থাকবে। প্রশংসা থাকা উচিত আমি মনে করি। রিয়াদ ভাই, আমরা আরেকটা ব্যাপারে যদি একটু ইঙ্গিত দিতে চাই, যেমন ২ টা বিষয়। ১ম ব্যাপার হচ্ছে যে বিএনপি সরকারের এগেইনস্টে একটা ভালো কি বলে যে একটা ভালো সমালোচনা হচ্ছে যে সম কি বলে যে স্বজনপ্রীতির একটা অভিযোগ নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং টেকনিক্যালি সামনে এই স্বজনপ্রীতি বা কিছু জায়গা আরকি নিয়ে বেশ কিছু কনসার্ন দেখা যাচ্ছে। যেমন আমরা যদি কিছু মেনশন করি, যেমন হচ্ছে যে বর্তমান এলজিআইডি প্রতিমন্ত্রী যিনি, তাকে নিয়ে বেশ একটা বিতর্ক তৈরি হয়েছে। যেমন তার কিছু উপজেলা বা ইয়ার নামকরণ একদম তার পরিবারের মানুষের নামে হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে যে আমাদের আ শিক্ষক নিয়োগের আরকি এই কলেজগুলো বা স্কুলগুলো শিক্ষক নিয়োগের দায়িত্বটা এখন আগে এনটিআরসি দিত। এখন হচ্ছে যে ম্যানেজিং কমিটির হাতে চলে যাবে আরকি। সো এইখানে কি আসলে যে এভাবে কি মানে স্বজনপ্রীতি হচ্ছে, বা এই অভিযোগগুলোকে আমরা এই সরকারের থেকে কি মানে এড়িয়ে দিতে পারি কিনা? উম আপনি কোন দিকে যাচ্ছে আপনি আরকি? যদি একটা গোলাম মওলা রনি চিনেন হ্যাঁ, তো, হ্যাঁ? হ্যাঁ চিনি। উনার যদি একটা গল্পের কথা আপনার মনে আছে, যে আবুল হোসেন নামের একজন যোগাযোগ মন্ত্রী ছিলেন, হ্যাঁ? হ্যাঁ, তো উনার যোগাযোগ মন্ত্রিত্বটা পাওয়ার গল্পটা কি আপনি জানেন? মানে উনি কিন্তু এটা ডিসক্লোজ করছিলেন মানে আপনি বলেন মিডিয়াতে। ভাই। তো উনি ওই যে একবার একটা জায়গায় আপনার দৌড় প্রতিযোগিতার আয়োজন হইছিল, বা পিএম মানে তখনকার যে ফ্যাসিস্টের আ মানে শেখ হাসিনা, হুম। উনি বলছিল যে ওইখানের থেকে দৌড়ায় যে আমার কাছে আগে আসতে পারবে তাকে আমি মন্ত্রী বানাবো। তো বিষয়টা খুব সিরিয়াসলি কিন্তু উনি নিয়েছিলেন। খুব সিরিয়াসলি নিয়েছিলেন, এবং নেওয়ার পরে উনি কিন্তু সত্যই কিন্তু এটা শেষ করে ওনার কাছে দৌড়ায় আসছে। আসার পর ফলশ্রুতিতে কিন্তু উনি পরবর্তীতে মন্ত্রিত্ব পেয়েছেন, হ্যাঁ? এরকম একটা গল্প কিন্তু আছে বাজারে, হ্যাঁ? তো সেইটা কিন্তু আমার বর্তমান প্রধানমন্ত্রী এই ধরনের কোনো কিছু হয়েছে? হ্যাঁ, একজনকে কিন্তু আমার তো মনে হয় যে যে বিতর্কটা তৈরি হয়েছে বা সেটাকে তো সে পরবর্তীতে তার পর্যন্ত যাওয়ার সাথে সেটাকে তো সে আশ্রয় দিচ্ছে না, প্রশ্রয় দিচ্ছে না। রিয়াদ ভাই, আমরা কি আগের ওই ইয়াতে চলে যাচ্ছি কিনা যে সর্বশেষ ব্যক্তিটা হচ্ছে যে প্রধানমন্ত্রী। আগে যেমন দেখতাম যে কিছু হইলেই আমি অমুকের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। বাট এটা প্রধানমন্ত্রী পর্যন্ত কেন যেতে হয় আরকি? মানে সংশ্লিষ্ট তাইলে যে অর্গানগুলো আছে রাষ্ট্রের, সেগুলোর আসলে দায়িত্ব কি? সেসব জায়গায় কি বিএনপি সরকার আসলে যথাযোগ্য পারফেক্ট লোক দিতে পারে নাই? যদি প্রধানমন্ত্রী সবকিছু সমাধান করতে হয়, তাহলে তাদের এই অর্গানগুলো থেকে লাভ কি? প্রধানমন্ত্রী সবকিছু যে সমাধান বিষয়টা হচ্ছে যে বোঝার বিষয়। একই ক্লাসে আপনি একটা আ যখন পড়াবেন, শিক্ষকতা করবেন, তখন কিন্তু একেকজন হুম, একেকভাবে নিবে, তাই না? তো মানুষ হিসাবে কিন্তু উনি যে কথা বলতেছে কেউ ধরতে পারতেছে, কেউ ধরতে পারতেছে না। বিষয়টা হচ্ছে যে ধরতে পারতেছে না, আমি কিন্তু আবার বারবার বলতেছি হুম। যে উনার যে চিন্তাধারা, উনার যে আদেশ বা উনার তো আসলে চিন্তার সাথে জার্নি করা। পিএম এর চিন্তার সাথে জার্নি করা, উনাকে যারা অ্যাসিস্ট করবে। তো সেইটা যারা ধরতে পারতেছে না, তাদেরকে তো উনি প্রশ্রয় দিচ্ছে না। আপনাকে কিন্তু বলা হচ্ছে যে ১৮০ দিনের কার্যক্রমের উপরে কিন্তু আপনার আ পরবর্তীতে মন্ত্রিপরিষদ চেঞ্জ হবে, হ্যাঁ? হুম। তো উনি তো প্রশ্রয় দিচ্ছেন। আমি কিন্তু একটা উদাহরণ দিয়েছি। যে বিষয়টা কিন্তু এরকম না যে দৌড় প্রতিযোগিতায় পাস করে মানে ফার্স্ট হয়ে এসে মন্ত্রিত্ব পাইছে। হ্যাঁ, উনাকে একটা ফিল্ড দেওয়া হইছে, উনাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। উনার কাজের উপরে ভিত্তি করেই কিন্তু উনি ওখানে থাকতে পারবে কি পারবে না, যে জবাবদিহিতার সরকার, যে আভ্যন্তরীণ এবং হচ্ছে হলো আ বা বা স্বচ্ছতা। ভিতর এবং বাইরের যে স্বচ্ছতা এবং কাজ দিয়েই যে আপনাকে সামনে আগায় যেতে হবে, সেই জায়গাটা কিন্তু উনি নিশ্চিত করতেছে। ওকে। এবং উনি কিন্তু সেই জিনিসটার প্রমাণও দেখাইতেছে। বারবার করে, এখন আপনাকে এর আগেও কিন্তু আমি গতকালকে একটা জি। উদাহরণ দিয়েছি। আবার কিন্তু বলতেছি যে
হ্যাঁ, এইটাকে যদি উনি কানে না নিত, উনি যদি এটার ব্যাপারে যদি আরো বলতো না যা করছে ঠিক আছে, যদি না দেখতো, ওভারলুক করতো, সে কিন্তু দেখতেছে এবং সমাধান করছে। হ্যাঁ, আপনি সবকিছু তো আর যায় নাই, জি। সবকিছু তো যাচ্ছেও না। যে জিনিসগুলো সমাধান করা মানে তার পর্যন্ত গেছে এবং আসলেই সেইটা সাধারণ মানুষের সেন্টিমেন্টের সাথে যায় না, তার নিজের চিন্তাধারার সাথে যায় না, সে সেগুলো কিন্তু কুইট করতেছে। জি। অবশ্যই সেটাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। জি, রিয়াদ ভাই একটা প্রশ্ন। আ আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি হওয়া নিয়ে একটা বেশ ভালো তোড়জোড় চলছে। জি। এবং আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে এই যে আজকে, কালকে বা এই ১ ঘন্টা পরে ২ ঘন্টা পরে কমিটি হয়ে যাচ্ছে। আসলে দুঃখিত। আসলে আমরা কেউ আসলে জানতে পারতেছি না যে আসলে কমিটিটা কবে হচ্ছে বা কি বা আমরা দেখতেছি বা বিভিন্ন ব্লক আপনাদের যে ইন্টারনাল গ্রুপিং গুলো আছে তারা তাদের মতো করে তাদের নেতাকে মেইনটেইন করতেছে, লবিং করতেছে যাতে সে আসলে নেতা হইতে পারে। আসলে আপনি আ কাকে বা কার সাথে লবিংটা করতেছেন নেতা হওয়ার জন্য? আমি আমার কাজের সাথে লবিং করছি। মানে কিরকম একটু এলাবোরেট করে বলবেন কি? মানে বিষয়টা হচ্ছে যে আপনি রাজনীতি যখন আপনি করবেন, আপনি সাধারণ শিক্ষার্থীদের জন্য করবেন। মিছিল মিটিং অবশ্যই রাজনীতির একটা পার্ট। আ আর ছাত্রদলের নেতৃত্ব কে পাবে, কে হবে, এটা যেমন সৃষ্টিকর্তার যেমন সৃষ্টিকর্তার এক প্রভাব থাকা লাগবে সৃষ্টিকর্তার। পাশাপাশি এটার ব্যাপারে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি যে সিদ্ধান্ত নিবেন, সেই সিদ্ধান্তই সবার শিরোধার্য। এখন রাজনীতির জন্য বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন চেষ্টা করবে, যাবে, যায়, লবিং এটা তো থাকবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে সংগঠনে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা আন্দোলন সংগ্রামে সময় দিয়েছে এবং আমি বারবার করে বলছি যে জনাব তারেক রহমানের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটাকে যারা বুঝতে পারবে এবং সাধারণ শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থীদের যে চিন্তাধারা, সেই ২ টা চিন্তাধারার সমন্বয়ে এবং নিজের যে চিন্তাধারা যে না, দিন শেষে আমি ছাত্রনেতা, ছাত্রদের ভাগ্য উন্নয়নে আমার কাজ করতে হবে। দেশের যেকোনো ধরনের ক্ষতি হয়, সেই ক্ষতির বিরুদ্ধে যে সেটাকে তার প্রতিবাদ করার, সেটা যদি আ উম গঠনমূলক সমালোচনা করার প্রয়োজন হয়, নিজের দলেরও সেটাকে পিছপা হবে না। এই ধরনের নেতৃত্ব আনা উচিত এবং যেটা মানুষের জন্য, সাধারণ শিক্ষার্থীর জন্য, যারা কাজ করতে চায়, কাজ করবে এবং শুধুই শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে। আমার মনে হয় সেই ধরনের নেতৃত্ব আসা এবং সবাইকে নিয়ে দেশের মানুষের সর্বোপরি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার মানে ইচ্ছা পোষণ করলে হবে না, কাজ দিয়ে সে যে করতে পারবে। আমার মনে হয় সে ধরনের নেতৃত্ব আসলে সামনে বাংলাদেশের যে রাজনীতি, আ ছাত্র রাজনীতির যে বিগত দিনের যে অতীত ইতিহাসটাকে নষ্ট করা হয়েছে, যেভাবে ছাত্রলীগ ছাত্র রাজনীতিটাকে কুলুষিত করেছে এবং এখন যারা আবার সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা আমার দলেও থাকতে পারে, আবার অন্যান্য আদর্শিক জায়গা থেকেও আদর্শের ছাত্র সংগঠনেও থাকতে পারে। প্রত্যেকেই ছাত্র রাজনীতির জন্য ক্ষতিকর। জি। রিয়াদ ভাই একটা আরকি মানে আমরা এই প্রশ্নটা যেকোনো নেতাকে পেলে আমরা করি সাধারণত। সেটা হচ্ছে যে আপনাকে আমরা অবজার্ভ করেছি। তো আপনাকে বেশিরভাগ সময় মেক্সিমাম সময় দেখা যায় আপনি বিভিন্ন সো কল্ড দামি, দামি ব্র্যান্ড যেগুলো আরকি বড়, বড় ব্র্যান্ডের আউটফিটস, ওয়াচেস, ফোন এগুলো ব্যবহার করেন যেগুলো আসলে একজন ছাত্রনেতা বা একজন রাজনীতিবিদের আ করা যায় যদি অনেক টাকা থাকে। আসলে রিয়াদ ভাই আপনার সোর্স অফ ইনকামটা কি? এই সবের আরকি? আ বা আপনার কি কোন ব্যবসা আছে কিনা? আ দেখেন, আমি ১ম এই বলেছি আমার বাবা-মা চাকরি করতেন। সরকারি চাকরিজীবী ছিলেন। উনার রিটায়ারমেন্টের পরে আমাদের একটা পারিবারিক বিজনেসও আছে। আর আপনি যেটা বললেন, আমি বলব না যে বা আমার সবকিছু আমার বন্ধু দেয় বা আমার মামা, খালা এরা দেয়। আমি নিজেই, আমার ফ্যামিলির নিজের একটি আলাদা বিজনেস আছে। যে বিজনেস থেকে যেটা আসে সেটা আমাদের নিজেদের পরিবারের যে দৈনন্দিন খরচ, সেটা মিটিয়ে উদ্বৃত্ত যেটা থাকে সেটা দিয়ে আমি আমার সংগঠন এবং নিজের চলাফেরা এবং সেটা নিয়মতান্ত্রিকভাবে গভর্নমেন্টের যেখানে, যেখানে যে ধরনের
স্বার্থ আছে সেগুলা পূরণ করে বলতে পারেন যে সব ধরনের ট্যাক্স ফাইল বলেন ইয়ে বলেন সব কিছু মেনটেন করে বৈধভাবেই আমি আমার যতটুকু আছে আমি আমার নেতাকর্মী নিজের পার্সোনাল সব জায়গাতে আমি এটা জি, রিয়াদ ভাই, আপনি তো অনেকদিন ধরে ছাত্র রাজনীতি করতেছেন এবং জি। পারিবারিকভাবেও আরকি আ একটা জাতীয়তাবাদী পরিবেশেই বড় হয়েছেন। তো আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে সবকিছুরই তো একটা পজিটিভ নেগেটিভ ২ টা দিকই থাকে। জি। তো এতদিনের আপনার রাজনৈতিক জানাশোনা এবং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আপনার কাছে কি মনে হয়েছে যে ছাত্রদলের কি নেগেটিভ বিষয় বর্তমান নেতৃত্ব বা বর্তমান সময় চলছে যেটা আরকি আ উম আপনার কাছে এটা অবজার্ভ হয়েছে এরকম কি আ আছে? ছাত্রদলের যেটা করতে হবে আমার কাছে যেটা মনে হয় আমাদের আমরা ইতিমধ্যে করেছিলাম। আমাদের বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে চিন্তাধারা, আমাদের যে পজিটিভিটি, আমাদের যে রাজনৈতিক দর্শন এগুলা নিয়ে যেতে হবে। এবং আমাদের গভর্নমেন্টের যে বা তারেক রহমানের যে আ শিক্ষার্থীর বান্ধব চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলাকে নিয়ে সচেতন করতে হবে। একজনকে রাজনীতিতে মাঠেই আনতে হবে এই প্রচেষ্টার থেকে রাজনৈতিক সচেতন করে গড়ে তোলার যে কার্যক্রম, সেই কার্যক্রম ছাত্রদলকে হাতে তুলতে হবে। যে আপনাকে সচেতন হতে হবে, রাজনৈতিক সচেতন। রাজনৈতিক সচেতন আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে বা এইভাবে সচেতনটা জাতিকে গড়ে তুলতে হবে যে সচেতনতার অর্থ এটা না যে আপনি সরাসরি ছাত্রদল করতে আসেন। আহ্বান থাকবে কিন্তু সে যেন তার সঠিক আমাদের গাইডলাইনটা এমন হওয়া উচিত সারা বাংলাদেশে যে একটা ছেলে যেন সিদ্ধান্ত নিতে পারে বা আমাদের কাজ দিয়ে যে আমি ছাত্রদলটা করতে চাই বা করব। জি, রিয়াদ ভাই, ধরেন আমি একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন যদি করি যে রিয়াদ রিয়াদুর রহমান যদি বাংলাদেশের নেক্সট ছাত্রদলের একজন কর্ণধার হয়। কর্ণধার বলতে আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি বা অন্যান্য আদার যেই ২ বা সুপার কমিটির কথা বলি আরকি। সেখানে জায়গা পায়। তাহলে রিয়াদ রহমান কোন কাজ করবে সবার আগে? প্রথম কাজ আমি একদম তৃণমূলে চলে যাব। একদম তৃণমূলে। একেকটা জেলা ধরে কাজ করব। আপনাকে আমি একটু আগেই বলেছি যে আমি একদম শিক্ষার্থীদের কাছে যেতে চাই। ওয়ান টু ওয়ান কথা বলা যায়। আমার কাজ হ্যাঁ, আমার তো শুধু আমি একাই তো থাকব না। আমার সাথে আমার আম আ অ্যাসিস্ট করার জন্য কিন্তু আরো অনেকে থাকবে, তাই না? তো আমার কাজ হবে যে তাদেরকে দিয়ে কাজ করানো এবং পাশাপাশি নিজে সশরীরে এই যে আপনাকে যেটা বললাম রাজনৈতিক সচেতন করে গড়ে তোলা পরবর্তী প্রজন্মকে যাতে করে ফ্যাসিজম না ফিরে আসে, ফ্যাসিস্ট তৈরি না হয়। সেইটাকে সেই ঝান্ডা নিয়ে আমার একদম রুট লেভেলে চলে যাওয়া। এটা হচ্ছে আমার ১ম চিন্তাধারা যে না আমি একদম মাঠে ময়দানে কাজ করতে চাই। রিয়াদ ভাই, আমরা একদমই আমাদের আ কি বলে যে আজকের আয়োজনের শেষে চলে এসেছি। আপনি অনেক সময় দিয়েছেন, কথা বলেছেন, আমরা বিতর্ক করেছি। আমরা একটা বিষয় নিয়ে আরকি শেষ করব যে প্রশ্নটার উত্তর নিয়ে। সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি ৫ই আগস্ট আসলেই দেশে একটা ব্যাপার তৈরি হয়। যেমন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে শেখ হাসিনা আবার ব্যাক করবে। তারপর হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা যারা আছেন বা অনলাইনে তাদের এই সংগঠনের সবাই দেখা যায় যে বিভিন্ন উস্কানিমূলক যে ফিরে আসলে এটা করব, ওইটা করব, সবাইকে দেখে নেওয়া হবে। আসলে আ সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করতেছে। আসলে ছাত্রদলের এই জায়গাটায় আসলে স্ট্যান্ডটা কি? ছাত্রদলের কথা কি থাকবে? বিষয়টা হচ্ছে যে আপনি যখন একজন শিশুর সামনে যদি বাসায় গেলেন, আপনার বাসায় যদি আপনার ভাতিজি বা ভাস্তে থাকে, তার জন্য যদি কিছু নিয়ে যান বা একটা যেকোনো জিনিস আপনি সরাসরি কিন্তু ফেলে দিবেন, ওই শিশুটা কিন্তু এটার প্রতি কিন্তু আগ্রহ বাড়বে না। হ্যাঁ, এটা অ্যাজ ইউজুয়াল। হুম। কিন্তু আপনি যখন তার চোখের আড়ালে ফেলতে যাবেন, তখন কিন্তু বারবার ঘুরে ওই বাচ্চাটা ওইখানেই যাবে। জাস্ট শেখ হাসিনার ফিরে আসাটা আমার কাছে মনে হইছে এরকম যে, তারা বাংলাদেশের মানুষের কাছে যেহেতু একটা বৃহৎ সংগঠন ছিল, তারা বাংলাদেশের কাছে বুঝাইতে চাচ্ছে যে আমরা ফিরে আসতে পারি। আর ১৫ই আগস্ট তাদের আ দলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস। বা এই আগস্ট মাসটা ধরেই সেটা পতনেরও হয়, আবার উত্থানেরও হয় বা শোকেরও হয়। মানে আগস্ট মাস আসলেই আ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকে না, তারা আ মানে পাগলে পরিণত হয়। তো এটা পাগলের প্রলাপ। বাংলাদেশে এইটার আওয়াজ দেওয়ার এটা একটা কৌশল দল হিসাবে
যেটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে 15ই আগস্টে যেন তার কিছু নেতাকর্মী বিভিন্ন থেকে প্রোগ্রাম করতে পারে। এইটা আসলে যে মানুষের রাজনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার নৈতিক ক্ষমতা নাই, যাকে দেশ ছেড়ে পালাইতে হয়, বাংলাদেশে এই সাবকন্টিনেন্টের ইতিহাসে আমি যদি ভুল না করি হরি সিং পালাইছিলেন মনে হয়। তো হরি সিং এর পরে যদি কোনো রাষ্ট্রপ্রধান পালায় সেটা হচ্ছে শেখ হাসিনা। তো ইতিহাসের পাতায় হরি সিংও ফেরে নাই, আর আমার মনে হয় না যে হাসিনাও ফিরবে। আর যারা ফেরানোর চিন্তা করতেছেন, আমরা 17 বছরে অনেক দেখেছি, প্রশিক্ষিত, তাদেরকে কিভাবে দমন করতে হবে সেটা বাংলাদেশের সাধারণ মানুষ যেমন জানে, তেমনি দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন বিশেষ করে ছাত্রদল সেটা জানে, বোঝে কিভাবে কি করতে হবে। জি, রিয়াদ ভাই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে এত সুন্দর একটা ইন্টারেক্টিভ একটা আড্ডা দেওয়ার জন্য। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার এই স্টুডিওর যারা কলাকৌশলী আছে আমি সবাইরই মঙ্গল কামনা করি এবং আপনার এই স্টুডিওটা সামনে আরও ভালো করুক এবং আপনারা যে চিন্তা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এরকম একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, আমি বিশ্বাস করি আপনাদের উদ্দেশ্য এবং চিন্তাধারা, সৎ চিন্তাধারাগুলা মানুষের সামনে মানুষের কল্যাণে এবং দেশের কল্যাণে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আপনাদেরকেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে, কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। জি, দর্শক আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে শোনার জন্য। পরবর্তী এপিসোড পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।